Good evening, everyone. On behalf of the Zoological Association of Bardwan, I warmly welcome you to the online summer lecture series for undergraduate studies in zoology. Today, we are honored to have with us Professor Soma Banerjee, Head and Associate Professor, Department of Zoology, Bardhaman Raj College, along with us. She has more than 18 years of teaching experience. With these few words, now I am joyfully inviting Professor Banerjee to deliver her valuable lecture on evolution of man and molecular analysis of human origin. Over to you, madam. Thank you. Am I audible? Yes, ma'am, you are audible. আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ডক্টর সরোজ কুমার ঘোষ ফর গিভিং মি দিস অপরচুনিটি। এই ডিফারেন্ট কলেজের স্টুডেন্টসদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমার খুবই ভালো লাগবে। এটা খুবই ভালো অপরচুনিটি আমার কাছে। নাও ডিয়ার স্টুডেন্টস, আই উইল try to deal with a very interesting yet complicated topic given in our syllabus. আর এভলিউশনারি বায়োলজিটা সত্যি একটু এখনো পর্যন্ত নতুনই এরিয়া বলা যেতে পারে। স্টিল মানে ট্রিমেন্ডাস রিসার্চ ইজ গোয়িং অন ইন দিস ফিল্ড, but still our honorable UGPS had included this topic in the sixth semester core course papers. তাই জন্য আমাদের এটা খুব ভালোভাবেই পড়তে হবে এবং it will help us in future examinations like NET, JAM, etc. যেগুলো তোমরা এই সিক্স সেমিস্টার কমপ্লিট করে বসতে চলেছো বা আরো আগে বসবে পরে। তো আমি শুরু করছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ, করে আমি বলতে থাকবো। কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি ইন বিটুইন অলসো এন্ড অলসো আফটার দ্য এন্ড অফ দ্য লেকচার সিরিজ। একটু আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, ভিজিবল? আচ্ছা, আমি একটা একটা করে স্লাইড দেখাতে চাই, তার জন্য কি মানে আই হ্যাভ টু ক্লিক অন ওয়ান স্লাইড কি নাকি পরপর ওরা দেখতে পারবে? তুলে আমি স্ক্রিনটা জাস্ট আপ করবো। হুম। আচ্ছা, তো আমি ডাইরেক্টলি একটু প্রথম সেকেন্ড স্লাইডে একটু প্লিজ কনসেন্ট্রেট অন দ্য সেকেন্ড স্লাইড। আমি একটু আগে এভলিউশন অফ ম্যানটা মানে কিভাবে আসছে সেটা আমি মলিকিউলার অ্যানালিসিস এর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি। উই অল নো যে আমরা যখন এমনি ক্লাসিক্যাল ইয়েতে পড়ি, উই অল নো দ্যাট এভলিউশন অফ ম্যান হ্যাজ স্টার্টেড নট ভেরি মেনি ইয়ার্স অ্যাগো, a few থাউজেন্ড মিলিয়ন ইয়ার্স অ্যাগো অনলি, হ্যাঁ। এবং সেটা আমাদের একটা বিশাল রকমের মানে আমরা মজা করেও বলি যে এই হনুমান বাঁদর আমাদের অ্যানসেস্টার। এখান থেকে একটু ডিভিয়েট করে যদি আমরা ভাবি, যখন মলিকুলার অ্যানালিসিস হয়ে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি apes and us, we have originated from a common ancestor. এটা আমি ধীরে ধীরে তোমাদের কাছে প্লেস করব। মানে আমাদের অ্যানসেস্টার কিন্তু আমরা যেরকম ভাবি লেমুজ অ্যান্ড তোমার এই এমনি যে রেড ফেস্ট মাঙ্কিজ বা তোমার হনুমান যেটা বলি প্রেসবাইটিস, এরা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এপস অ্যান্ড উই আর ভেরি মাচ রিলেটেড। এখন ইউজিন ডুবয় বলে একজন তোমার প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড জিওলজিস্ট অলসো, হি ওয়াজ আ ডাচ মানে ডাচ পার্সন। উনি আমাদের একটা হঠাৎ করে একটা মানে দ্বন্দ্বে এনে দিয়েছিলেন। হি সেড দ্যাট দেয়ার মাস্ট বি আ মিসিং লিঙ্ক ইন বিটুইন দিস টু গ্রুপস, দ্যাট ইজ ফ্রম এপস সামহাউ। দ্যাট মিসিং লিঙ্ক তোমরা তো জানো নিশ্চয়ই, ফসিল এরিয়াতে মিসিং লিঙ্ক আমরা বলি যে একটা
তোমার স্পিসিস থেকে বা একটা কোনো গ্রুপ থেকে আর একটা গ্রুপ যখন ইভলভ করেছে, লাইক আমি তোমাদের বলছি যেমন ফ্রম রেপটাইলস টু বার্ডস, হ্যাঁ আমরা ভাবি বোধহয় যে নিশ্চয়ই আর্কিওপটেরিক্স ওয়াজ আ মানে কানেক্টিং লিঙ্ক, যেরকম আর্কিওপটেরিক্সটা যদি আমরা না থাকতো, সো উই কুড হ্যাভ কল্ড ইট অ্যাজ আ মিসিং লিঙ্ক বিটুইন বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস যখন এভলিউশন হয়েছে। সো ইন দ্যাট ওয়ে যে নিশ্চয়ই কেউ একটা ছিল যার ফসিল পাচ্ছি না বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সামহাউ মিসিং, সো দেয়ার মাস্ট হ্যাভ বিন আ লিঙ্ক বিটুইন একটা কেউ মাঝে ছিল যার যে কিনা এপ থেকে আমাদের হঠাৎ করে হিউম্যানসে পরিণত করেছে। বাট দিস মলিকিউলার অ্যানালিসিস যখন মলিকিউলার টুলস হাতে চলে এলো মানুষের, সায়েন্টিস্টরা দেখলেন যে দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্যালাসি, দ্যাট ইজ নো মিসিং লিঙ্ক। আমাদের অ্যাকচুয়ালি কমন অ্যানসেস্টার থেকে ইভলভ করতে শুরু করেছি, দেন দুটো আলাদা করে মানে গ্রুপস অর ক্লেডস হ্যাভ মানে deviated and form their own new variations and species, এই করতে করতে আজকের হিউম্যানস দেখছি। এবারে তোমরা দেখো একটুখানি আমি কয়েকটা টার্মিনোলজি ফার্স্টে বলি, তাহলে সুবিধা হবে। মলিকিউলার অ্যানথ্রোপোলজি, অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজি এখন একটা সেপারেট সাবজেক্টই হয়ে গেছে, বাট ইট ইজ রিলেটেড উইথ দ্য স্টাডিজ ইন এভলিউশন অফ ম্যান। মলিকিউলার অ্যানথ্রোপোলজিতে আমরা কি করছি, it is the study of humans is using actually all the molecular tools, and molecular analysis is being used for determining the evolutionary links. কার কার মধ্যে evolutionary link দেখছি না, ancient and modern human populations as well as between contemporary species. Contemporary species মানে এই যে আমরা গল্প শুনি নিয়ান্ডারথাল ম্যান, কি তার আগে কে ছিল, হ্যাঁ হোমোস্যাপিয়েন্স তো আজকে একদিন আসেনি, হোমোর অনেকগুলি আমরা স্পিসিস পরপর পরপর অ্যাজ ফসিলস পেয়েছি। তো সুতরাং সেইটার মধ্যে একটা লিঙ্ক খোঁজা বা হাউ দে আর অল রিলেটেড হ্যাজ বিন ডান উইথ দিস মলিকুলার অ্যানালিসিস। নাও how it is done বা how it was done in 1970s, কারণ 70s থেকে এটা মোটামুটি শুরু হয়েছে এই স্টাডিজ গুলো। তো এখন তো আমরা জানি ডিএনএ প্রোটিন নিয়ে আমরা অনেক রকম স্টাডি করতে পারছি, বিকজ টেকনোলজি হ্যাজ ইভলভ ইমেন্সলি। কিন্তু আগে কি ছিল, আর্লি স্টাডিজ অ্যাকচুয়ালি দে ইউজড কম্পারেটিভ সেরোলজি। এবার সেরোলজি মানে তোমরা জানো নিশ্চয়ই যে সেরোলজি মানে হচ্ছে আমরা সিরামের মধ্যে যে অ্যান্টিবডিজ থাকে সেগুলোকে স্টাডি করি, মানে অ্যান্টিবডিজ প্রতিটি তোমরা ইমিউনোলজি যখন পড়েছো জানো যে অ্যান্টিবডিজ তৈরি করার জন্য খুব সুন্দর মানে স্পেসিফিক জিন দ্যাট ইজ এমএইচসি এটসেট্রা কাম ইন টু ভোগ যখন অ্যান্টিবডিজ তৈরি হচ্ছে, অ্যান্ড দে আর ভেরি মাচ স্পিসিস স্পেসিফিক, বুঝেছো? তো সুতরাং একটা স্পিসিসের অ্যান্টিবডিজ আর একটা স্পিসিসে সেইভাবে সেই অর্থে মানে সেম হবে না। হ্যাঁ এখন আমরা বলতেই পারি যে ভ্যাকসিন গুলো তো যেমন ধরো স্মল পক্স এর ভ্যাকসিন কাউ এরিয়া থেকে নেওয়া হয়েছিল, হ্যাঁ নেওয়া হয়েছিল, দেয়ার সামহাউ কিছুটা হেল্প করেছে ইন দ্য মানে evolution of our own memory cells for smallpox, but still they have separate gene groups. সুতরাং অ্যান্টিবডিজ এর একটা স্ট্রাকচার হেল্প করতো টু ফর কম্পারেটিভ স্টাডি। আর একটা কি, এক্সামিনেশন অফ ডিএনএ সিকোয়েন্সেস ইন ডিফারেন্ট পপুলেশনস। ডিএনএ সিকোয়েন্স যখন তুমি এক্সামিন করতে পারছো তখন ন্যাচারালি এই ডিএনএ সিকোয়েন্স গুলো হেল্প করেছে টু ডিটারমিন দ্য ক্লোজনেস অফ রিলেশনশিপস বিটুইন পপুলেশনস অর উইদিন পপুলেশনস। কোথাও বোঝা না গেলে একটু বলবে প্লিজ। এবারে এই মলিকুলার অ্যানথ্রোপোলজি কিভাবে আমাদেরকে আরো হেল্প করছে, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস ইন জেনেটিক মেকআপ। তোমার জেনেটিক মেকআপটা যখন আমি ডিফারেন্ট গ্রুপস থেকে কালেক্ট করলাম জিন পুলটা, সেটার মধ্যে সিমিলারিটিস আছে না ডিসিমিলারিটিস আছে, এটা কিভাবে হেল্প করছে? দে হেল্প মলিকুলার অ্যানথ্রোপোলজিস্ট টু ডিটারমিন এই সিমিলারিটি আর ডিসিমিলারিটি দেখে আমি বুঝতে পারছি ওয়েদার আমার এই জিন পুলটা ডিফারেন্ট গ্রুপস অফ হিউম্যানস থেকে আসছে যারা কিনা একই জায়গায় আছে অথবা অন্য জায়গায় আছে, মানে ডিফারেন্ট গ্রুপস থেকে আসছে কি আসছে না, দ্যাট ইজ কম্পারেবল উইথ দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ ইন জেনেটিক মেকআপ। তার মানে কি হচ্ছে, একটা ধরো জিওগ্রাফিক্যাল রিজনে একটা হ্যাপ্লো গ্রুপ আছে। হ্যাপ্লো গ্রুপ মানে হচ্ছে কি, ইউ অল নো হোয়াট আর হ্যাপ্লোটাইপস। হ্যাপ্লোটাইপ হচ্ছে কি, হ্যাপ্লোটাইপ মানে আমার একটা গ্রুপ অফ অ্যালিলিস, উই আর অল ডিপ্লয়েড অর্গানিজম, সো ওয়ান
মানে সেট অফ ক্রোমোজোমস মানে 2n ডিপ্লয়েড মানে 2n, সো হ্যাপ্লোটাইপ ইজ n, মানে হ্যাপ্লয়েড যে জিনোমটা দ্যাট ইজ কামিং ফ্রম ওয়ান প্যারেন্ট। ঠিক আছে, একটা ম্যাটার্নাল হ্যাপ্লোটাইপ থাকবে, একটা প্যাটার্নাল হ্যাপ্লোটাইপ থাকবে। এবার যেটাই আমরা চুজ করি না কেন, ম্যাটার্নালি করি আর প্যাটার্নালি করি, সেটা যদি আমরা সবার কমন ভাবে চুজ করি, ইফ উই try to if we try to see the similarities and dissimilarities between these haplotypes, সেইটা আমার একটা জায়গাতে বিলং করছে কিনা উই ক্যান মেক ইট আউট। মনে করো আমি বলছি হ্যাপ্লোটাইপ এ অ্যান্ড হ্যাপ্লোটাইপ এ ড্যাশ মধ্যে এতটাই সিমিলারিটি দেখা যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে হ্যাপ্লোটাইপ এ অ্যান্ড হ্যাপ্লোটাইপ এ ড্যাশ আর বিলংস টু আ হ্যাপ্লো গ্রুপ, মানে একই রকম জায়গাতে they share a common geographical region and these haplotypes have too much similarities in them, so this is a haplogroup. আর যদি খুব ডিসিমিলারিটি হয় তখন বলবো নো, দে ডু নট বিলং টু আ হ্যাপ্লোগ্রুপ। আচ্ছা, আর কি হেল্প করছে, এটা আমাদের জন্য ভীষণ ভাবে দরকার, বিকজ ইট হেল্পস আস টু ট্রেস প্যাটার্নস অফ মাইগ্রেশন এন্ড সেটেলমেন্ট। কারণ হিউম্যান এভলিউশন and still now human evolution depends a lot on migration and where they have settled and how they have evolved কারণ different parts of the human genome is still evolving। ঠিক আছে, কারণ evolution is a continuous and gradual process। আচ্ছা, আর একটা কি হচ্ছে, আমরা এটাতে বুঝতে পারছি হাউ কন্টেম্পোরারি পপুলেশনস হ্যাভ ফর্ম, যেগুলো আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি, and how they have progressed over time. This study also helps in establishing a evolutionary tree of humans and other primates, যেটা আমি প্রথমেই গল্পের মতো বললাম যে আমরা যে কোথা থেকে ঠিক কার সাথে রিলেটেড, এইটা বুঝতেও হেল্প করছে আমাদের মলিকিউলার অ্যানথ্রোপোলজি। এবারে এই যে মলিকুলার অ্যানথ্রোপোলজির কিছু টুলস আছে, পরপর আসবো। যেমন এটা আমি ফার্স্টে তোমাদেরকে হ্যাপ্লোটাইপ বা মানে তোমার হ্যাপ্লয়েড লোসাই দিয়ে আমি একটু ফার্স্ট এই টুলসটা একটু এক্সপ্লেন করছি আর কি। তো হ্যাপ্লয়েড জিনোম তোমরা জানো, দ্যাট ইজ আমি আগেই বললাম এর নাম্বার অফ ক্রোমোজোমস ফ্রম দ্য দ্যাট ইজ দ্য হাফ অফ দ্য টু এর নাম্বার অফ ক্রোমোজোমস। এবারে দেখো, এইটা ছাড়া এইটা আমরা একটা দেখতে পারি যে হ্যাঁ আমি ম্যাটার্নাল এনটা দেখলাম হ্যাপ্লয়েড গ্রুপটা না প্যাটার্নাল গ্রুপটা, তার মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটিস দেখে আমরা একটা একটা চিত্র করতে পারলাম অ্যাবাউট দ্য এভলিউশনারি হিস্ট্রি অফ ম্যান। এরপর যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এরপর দেখো আর আর আমাদের মলিকিউলার টুলস এর মধ্যে কি ইউজ করতে পারি, দে আর লিঙ্কেজ গ্রুপস। লিঙ্কেজ গ্রুপস তোমরা জানো হোয়াট ইজ লিঙ্কেজ গ্রুপ। এরা খুব ভালোবাসে একসাথে চেনের মতো বেঁধে থাকতে একে অপরের সাথে। এই জিনিসগুলো যখন যেখানে যায় একসাথে এই গ্রুপটা একসঙ্গেই যাবে, অন্য কোনো ক্রোমোজোমের রিকম্বিনেশনই হোক আর যাই হোক। আর এই নিয়ে রিকম্বিনেশনও হতে চায় না যদি খুব কাছাকাছি লিঙ্কড হয়, মানে এরা বেশ টাইট করে নিজেদের মধ্যে বেঁধে আছে, খুব বন্ধুত্ব। সুতরাং এই লিঙ্কেজ গ্রুপ ন্যাচারালি সায়েন্টিস্টরা দেখলেন যে এভলিউশনারি বায়োলজিস্টরা যে এটা আমাদের খুব একটা কাজে লাগবে। সুতরাং এই যদি আমি গ্রুপটাকে সবার কাছ থেকে দেখতে পারি ইন ইচ অ্যান্ড এভরি populations, naturally they will try to be together, so they must not have let mutations to creep in. সুতরাং we can study from where these groups have come from. Okay, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কেজ গ্রুপস স্টাডি একটা হেল্প করছে, কিন্তু লিঙ্কেজ গ্রুপ আমাদের হিউম্যানস এর মধ্যে খুব স্ট্রং লিঙ্কেজ গ্রুপস কোথায় আছে তোমরা জানো, ওয়াই ক্রোমোজোম আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। কারণ অটোজোমাল ডিএনএ ইজ প্রোন টু রিকম্বিনেশনস, কারণ রিকম্বিনেশনস হয়, রিকম্বিনেশনস দরকার ফর বেটারমেন্ট অফ দ্য স্পিসিস, বাট ইট ইজ নট ভেরি ইউজফুল ফর এভলিউশনারি বায়োলজিস্ট। কারণ যখনই তোমার অনেক বেশি রিকম্বিনেশন হয়ে যাবে তখন খেই হারিয়ে যাবে যে কোথা থেকে কি হচ্ছে। তাই জন্য ওনারা কি চুজ করলেন, এমন কিছু মানে এমন একটা জায়গা চুজ করলেন যেখানে রিকম্বিনেশনের গল্পটা খুব কম। একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম where we see strong linkage groups, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবার দেখো ওয়াই ক্রোমোজোমের কেন লিঙ্ক থাকছে, ওয়াই ক্রোমোজোম উই নো ইট হ্যাজ আ স্পেসিফিক প্যাটার্ন অফ, তোমরা মানে স্পেসিফিক প্যাটার্ন অফ গোয়িং ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। এটা তোমরা যখন তোমরা পেডিগ্রি অ্যানালিসিস করেছো তোমরা দেখেছো শুধু ওয়াই ক্রোমোজোম, সুতরাং ওয়াই লিঙ্কড পেডিগ্রি পেয়ে গেলে সবার ভীষণ আনন্দ যে ফুল মার্কস পাবে, কারণ বোঝা যায় কিরকম প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, না শুধুমাত্র ফাদার টু সান
যেতে পারছে ওয়াই ক্রোমোজোম, এক্সেপ্ট ফর জেনেটিক রেয়ার জেনেটিক ডিফেক্টস। তাহলে ওয়াই ক্রোমোজোম একটা লিঙ্কেজ গ্রুপ হিসেবে আমরা স্টাডি করতে পারি। আর একটা কি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। না, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেন, হঠাৎ করে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেন চলে এলো? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটা গল্প আছে, তোমরা জানো মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। আর ইট ইজ অ্যাকচুয়ালি passed on from কে না মাদার টু দেয়ার টু হার অফস্প্রিংস। বাবার থেকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আসছে না, বিকজ ডিউরিং ফার্টিলাইজেশন sperm comes only with the nucleus, আর তোমার ওভাম সাপ্লাইজ দ্য আদার নেসেসিটিস অলসো। সুতরাং যখন সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া আছে, so mitochondria DNA can also be used for study in মানে as a molecular tool to study this molecular analysis. Okay, for molecular analysis it can be used as a tool. এবারে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আমরা ফার্স্ট একটু দেখি যে হাউ ইট ইজ হেল্পিং। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাই তোমার মেইন হেল্প করছে ইন দিস স্টাডি। মাইটোকন্ড্রিয়া তোমরা জানো, এগুলো আমি আর মধ্যে যাচ্ছি না, তবু মানে আমি আগেও বললাম, তোমরা জানো এটা, যে ওর নিজস্ব ডিএনএ মলিকিউল আছে। আমরা অনেক ভাবি যে ওটা নিশ্চয়ই কোনো একটা আলাদা মানে লিভিং ছিল এন্টিটি, যে তোমার আর একটা সেলের মধ্যে ঢুকে নিজের মতো করে বাঁচতে শিখেছে। সো ইট হ্যাজ নট লস্ট ইটস এন্টিটি, মানে ডিএনএটা রেখে দিয়েছে। উই অল নো দিস স্টোরিজ এন্ড ইট ইজ আ সেল অর্গানেল হেল্পিং ইন রেসপিরেশন এটসেট্রা। এবারে দেখো এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর অ্যাডভান্টেজটা কি জেনোমিক ডিএনএ এর উপর। খুব মজার ব্যাপার, কারণ জেনোমিক ডিএনএ আমি যেটা বললাম যে জেনোমিক ডিএনএ তে 2n থেকে তাকে যখন তোমার মিওসিসের প্রসেসে যেতে হচ্ছে, ন্যাচারালি সে তখন হাফ হবে, তো তার আগেই সে রিকম্বিনেশন ইত্যাদি করে নিজেকে বেশ একটা সুন্দর মতো চেহারা দিয়ে সে চাইছে যে নেক্সট জেনারেশনে পাস অন করতে, বিকজ অলওয়েজ all the living species are trying to leave behind better versions of themselves, তাই না? সবসময় they are leaving their better footprints। তো সেই জন্য রিকম্বিনেশনের একটা গল্প থাকে ইন জেনোমিক ডিএনএ, বাট মাইটোকন্ড্রিয়া ডাজ নট বদার উইথ অল দিস থিংস। ও তো এটা কোনো ব্যাপার নেই, ও তো যাবে নিজের মতো রেসপিরেশন করবে আর ও নিজের কাজটুকু করে দেবে, তাই না? তাই জন্য ওটা রিকম্বিনেশনের মধ্যে দিয়ে যায় না। তাহলে রিকম্বিনেশনের মধ্যে দিয়ে না গেলে আমরা কি ভেরি গুড টু ইন বিটুইন গ্রুপস, ইন বিটুইন স্পিসিস, বুঝছো? তাহলে এই একটা সুবিধা আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে পাচ্ছি। আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর কি হচ্ছে, it is also less of a problem in distantly related species also, but in closely related species or in branching species it creates a large number of irrelevant SNP, মানে recombination কি করছে, ও তোমার যখন ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস হয় তখন হয়তো অতটা প্রবলেম নয়, কারণ ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস জানো যে দে আর নট বদার্ড উইথ রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন সো মাচ। বাট ক্লোজ রিলেটেড স্পিসিস হয়ে গেলে কি হবে, ন্যাচারালি রিকম্বিনেশন অনেক তোমার ক্ল্যাডিস্টিক অ্যানালিসিসে একটু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো ডাউট থাকলে বলো। ক্লেডস বা ক্ল্যাডিস্টিক অ্যানালিসিস তো তোমরা জানো, তাও আমি একবার বলে দিই। ক্ল্যাডিস্টিক অ্যানালিসিস হচ্ছে কি, ইট ইজ আ সিস্টেম ইন ট্যাক্সোনমি ইন হুইচ অর্গানিজমস উইল বি ক্লাসিফাইড ইনটু ক্লেডস অর গ্রুপস। ক্লেডস বা গ্রুপসটা কিভাবে করবে? It is based on collective characteristics and having a common ancestor. কারণ আমাদের দেখা গেছে যে এই এফ গ্রুপটা মানে সিম্পাঞ্জি, ওরাংউটাংস এন্ড হিউম্যানের গ্রুপটার মধ্যে একটা কিন্তু কমন অ্যানসেস্টর পাওয়ার ইন বিটুইন দিস টু গ্রুপ, ইন দিস অল দিস রিলেটেড গ্রুপস। তাহলে আমরা ক্ল্যাডিস্টিক অ্যানালিসিস করতে পারছি উইথ দ্য হেল্প অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটা নাকি রিকম্বিনেশনের জন্য জেনোমিক ডিএনএ তে ভীষণ অসুবিধার জায়গা, কারণ রিকম্বিনেশন প্রচুর পলিমরফিজমস এনে দিচ্ছে ইন বিটুইন ক্লোজলি রিলেটেড গ্রুপস। আর এই ক্ল্যাডিস্টিক অ্যানালিসিস ইজ অলসো ইউজড ফর ক্লাসিফাইং অর্গানিজমস and also establishing evolutionary relationships in between them. তাহলে বোঝা গেছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ is a far better tool than genomic DNA তোমার ফর এভলিউশনারি অ্যানালিসিস। যে কোনোই, আমি এখানে ম্যান বলছি বলে ম্যান, তুমি যদি অন্য কোনো
অ্যানিমালের বা অন্য কোনো প্লান্টের এভলিউশনারি বায়োলজি দেখতে যাও, তাহলে ওই একই জিনিসটা এসে যাচ্ছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আরো কি কি হেল্প করে? সবসময় ক্লোনস বানায়। ক্লোন তো কেন বানাবে? নিজের ক্লোনই বানাবে না ন্যাচুরালি, কারণ ও তো আর ওখানে কোনো অন্য কোনো ভাবে আর কারো ডিএনএ পাচ্ছে না সঙ্গ, যে ও ওটার মধ্যে নিজের মধ্যে রিকম্বিনেশন করবে, হাফ করবে, ইট উইল গো ইনটু মিওসিস এন্ড অলসো এটা ন্যাচুরালি কি করবে? অলওয়েজ মাইটোসিস এন্ড ইট উইল ক্লোন। তাহলে বিকাম ক্লোনাল ওভার টাইম through a process of organelle division, and it is very rarely the paternal mitochondrial DNA is passed. It is a very rare event. দেখো সবসময় exceptions in nature will be present, but it is a very rare তোমার ইভেন্ট যে তোমার প্যাটার্নাল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসছে। তাহলে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ন্যাচুরালি অনেক ক্লোনাল কপিস তাদের থাকবে, except for rare mutations that may occur and can be studied in interbreeding groups. মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেহেতু এত ক্লোনাল কপি আছে, তোমার খুব রেয়ার মিউটেশন ছাড়া ওখানে কিছু মিউটেশন হয়ে গেল, কারণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিছু মিউটেশন এখন স্টাডি করা হচ্ছে যেগুলো কিনা প্রচুর হিউম্যান ইনবর্ন ডিজিজের জন্য দেখা যাচ্ছে যে মেবি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তোমার ইজ রেসপন্সিবল। যেমন ওয়ান স্পেকট্রাম ইজ অটিস্টিক স্পেকট্রামে এখন সায়েন্টিস্টরা দেখছেন যে মেবি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ সামহাউ রেসপন্সিবল। তো সেখানে রেয়ার মিউটেশনস নিশ্চয়ই হচ্ছে, এবং সামহাউ অর দি আদার সেই জন্য ম্যাটার্নাল এজ অ্যান্ড অল একটু, বা ম্যাটার্নাল তোমার ইয়েটা মানে হিস্ট্রিটাও একটু ইম্পর্টেন্ট বলছে, তো সেগুলো পরের গল্প। কিন্তু এই আমাদের ওভারঅল যদি ব্রডার পিকচারে দেখি, সো রিয়ারলি মিউটেশনস ফর্ম ইন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তাই জন্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি করতে পারছি আমরা? ইন্টারব্রিডিং গ্রুপসে ইট ক্যান বি স্টাডিড। ঠিক আছে, কারণ অটোজোমাল লোসাই তো ইন্টারব্রিডিং গ্রুপসে গিয়ে হয় রিকম্বিনেশন করে দিল, পলিমরফিজম নিয়ে চলে এলো ইত্যাদি, তো সেটা আমরা এখানে ওই অসুবিধাটা পাচ্ছি না। আর একটা কি, হাইপার ভেরিয়েবল রিজনস অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইভলভ ভেরি কুইকলি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওরা ইভলভ করে, যেগুলো হাইপার ভেরিয়েবল রিজন। অ্যান্ড এমন হয়ে যায় যখন ইভলভ করতে থাকে, একটা তো সবকিছুরই তো একটা থ্রেশহোল্ড লিমিট আছে, ইভলভ করতে করতে ওই থ্রেশহোল্ড লিমিটটা পৌঁছে তারা নিউট্রাল হয়ে যায়, মানে দে অ্যাপ্রোচ নিউট্রালিটি ভেরি ফাস্ট, হাইপার ভেরিয়েবল রিজনস অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবার তোমার যদি মনে করো নিউট্রালিটি চলে আসে, তুমি যদি একটা বেঞ্চ মার্ক পেয়ে যাও, কার না একটা তুমি যে টুলটা ইউজ করছো এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তারা ক্লোন করেছে, তারা নিজেদের মধ্যে কিছু ইনপুট মানে চেঞ্জ হয়েছে, যেখানটা ভেরিয়েশনস এনেছে, খুব ফাস্ট এনেছে, আনতে আনতে কি হয়েছে, ক্লোন হতে হতে ভেরিয়েশন আনতে আনতে একটা থ্রেশহোল্ড পৌঁছে গেছে, ওভার জেনারেশনস ওভার টাইম। তাই জন্য একটা জায়গার পর তুমি গিয়ে দেখবে দেয়ার ইজ নো আদার মানে ভেরিয়েশন পাওয়া যাচ্ছে না একটা টাইমের পর। তাহলে এইটা এত সুন্দর ভাবে আমাদের একটা রিলেটিভ এজ এস্টিমেট করতে হেল্প করছে, মানে উইদাউট টেকিং the pain of carbon dating of the fossils, mitochondrial DNA is helping us to determine relative age of human populations. এবার দেখো এইটা মোটামুটি স্টাডিতে এখন দেখা যাচ্ছে যে 1.5 লাখ বছর আগে হয়তো, মানে অনেক মানে তুমি একদম নিউ বলতে পারো ইন দা এভলিউশনারি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আর কি, মানে যেখানে আমাদের এত মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে চলছে, সেখানে 1.5 লাখ বছরটা কিছুই না। সুতরাং 1.5 লাখ 1.5 তোমার লাখ ইয়েতে আমাদের এজটাকে ধরা হচ্ছে হিউম্যান এভলিউশন had started or has reached a threshold. ঠিক আছে, এই অবধি কোনো ডাউট নেই আশা করি। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। ম্যাম আমার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। ম্যাম এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে যেটা হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন বলা হচ্ছে, মানে হ্যাঁ জেনারেলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো ব্যাকটেরিয়াল টাইপের হয়ে থাকে, সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড। এখানে হাইপার ভ্যারিয়েবল রিজিয়নটা মানে কোন এরিয়াটাকে বোঝানো হয়? সেরকম কি কোনো স্পেসিফিক রিজন রয়েছে, মানে কোনো বেস পেয়ার সিকোয়েন্স এখানে বেশি থাকে এরকম কিছু? না, এইটা কি হয়েছে, ধরো ওই ব্যাকটেরিয়াল ডিএনএটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মানে মাইটোকন্ড্রিয়া আমরা ধরে নিই ব্যাকটেরিয়ায় এসছে, তারপরে ওই ডিএর মধ্যে এবারে হুম সেরকম কোনো
স্পেসিফিক রিজন যখন মনে করো আমি বলছি হিউম্যান পপুলেশনের জন্য, ঠিক আছে, হিউম্যানের যখন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখছে তার স্পেসিফিক রিজন কিছু ওরা ফিক্স করেছে যেটা হাইপার ভেরিয়েবল দেখছে। এবং এটা তো মানে তোমার সেই ছোট একদম লোয়ার রাঙ্গের অ্যানিমাল থেকে হিউম্যানস অব্দি সবার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, এবং তাদের মধ্যে প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট রিজনস হ্যাভ বিন স্পেসিফিক ফর হাইপার ভেরিয়েবল, মানে ক্যান বি তোমার পিন পয়েন্টেড অ্যাজ হাইপার ভেরিয়েবল রিজনস। মানে এরকম কোনো স্পেসিফিক সিকোয়েন্স নিশ্চয়ই আছে, কিন্তু মানে এই মুহূর্তে আমার এই হিউম্যানস এর ক্ষেত্রে কোনটা স্পেসিফিক এটা জানা নেই। তবে তারা নিশ্চয়ই মার্ক করেছে। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ঠিক। ধরো আমি বলছি এখানে হয়তো একটা দেখা গেল ওনারা হয়তো দেখেছেন যে হয়তো 4 KB একটা সিকোয়েন্স হয়তো হাইপার ভেরিয়েবল, সেটার একটা স্পেসিফিক আছে। এটা তো মনে করো প্রতিটি স্পিসিস এর সঙ্গে স্পিসিস স্পেসিফিক, বুঝতে পেরেছো? যেখানটা ধরো আমাদের যেমন কোডিং নন কোডিং রিজেন্স এ যেমন যেরকম আমরা বলি আর কি, তো সেরকম ওখানেও ডেফিনেটলি দিস হ্যাজ ইভলভ। অ্যান্ড এটা একদমই ঠিক যে সবারই স্পিসিস স্পেসিফিক জায়গা থাকবে যেটা হাইপার ভেরিয়েবল। এই হাইপার ভেরিয়েবল দে হ্যাভ মার্কড ডেফিনেটলি, আদারওয়াইজ কি করে বলবে যে ওই হাইপার ভেরিয়েবল রিজনটা নিউট্রালিটি চলে এসছে। সুতরাং হিউম্যানস এর ক্ষেত্রেও সেটা আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেটা তাহলে আমাদেরকে আর একটু রিসার্চ পেপার্স দেখে দেখতে হবে আর কি, বুঝছো? ওই তোমার যেখানে হাই প্রোফাইল রিসার্চ পেপার্স, মানে আমি দেখে তোমাদেরকে পরে বলতে পারবো, সেরকম হলে আমি লিঙ্কে পরে ইয়েতে পাঠিয়ে দেবো। কারণ এগুলো তো রিসার্চ চলছে, বুঝতেই পারছো, সব নেচারে এখানে সব পাবলিকেশন, সেখানকার থেকেই তারা দেখতে হবে যে কোনটা ওদের হাইপার ভেরিয়েবল রিজন হিসেবে ধরেছে। বাট ডেফিনেটলি রিজেন্স আর মার্ক, ক্লিয়ার মার্ক না হলে ইউ ক্যানট সে যে হ্যাঁ আমার এটা নিউট্রাল হয়ে গেছে, এরপর আর হবে না। হ্যাঁ ম্যাম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর কিছু কারো বুঝতে এখানটা অব্দি অসুবিধা আছে এটা ছাড়া? আচ্ছা, তাহলে আমি এগোচ্ছি। এইটা আমি একটু পরে এক্সপ্লেন করছি, এই ছবিটা একটু, তারপরে আমি যাই, তারপর আমি ছবিটাতে আসবো। দেখো এইভাবেই আমাদেরকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমাদের এই যে ওই যে মানে স্পেসিফিক সিকোয়েন্সিং করার ফলে it has helped us to determine that we are more closer to chimpanzees than humans. সরি, মানে chimpanzees to humans relative to gorillas, মানে আমাদের সঙ্গে চিম্পাঞ্জিরা বেশি রিলেটেড দেন গরিলাস, যেটা ধরো আগে আমরা মানে ভাবতাম, অনেক অনেক কিছু ভুল ধারণা ছিল, সেটাই স্টাডিতে আমাদের ধারণাটা একটু ভেঙেছে। আচ্ছা, আর এই এইটাই হেল্পও করেছে যে কি করে আমরা হিউম্যান, সিম্পাঞ্জিজ, ওরাংওটাংস, apes মানে gorillas কিভাবে রিলেটেড। This has also helped to estimate branching patterns in people around the world. যত মানে আমরা দেখছি হিউম্যান বিংস, সেখানেও কিভাবে ব্রাঞ্চিং হয়েছে দ্যাট অলসো উইল সি। আচ্ছা, তবে এই সব সময় এই যে ব্রাঞ্চিং প্যাটার্ন যখন আমরা স্টাডি করব, তখন যেটা কোডিং রিজন সেখানে কতটা মিউটেশনস হয়েছে তার উপর কিন্তু ব্রাঞ্চিং প্যাটার্নটা আসবে। মানে ধরো একটা এ গ্রুপ থেকে বি গ্রুপটা এমন ভাবেই বি গ্রুপ হয়ে গেছে যে দে আর নট ইন্টারব্রিডিং অ্যামং দেমসেলস, তখন দেখা গেছে যে স্পেসিফিক্যালি এই কোডিং রিজন গুলোতে মিউটেশনস অ্যাকুমুলেট করেছে, অর দ্যাট উই আর সেইং মানে এখানে পলিমরফিজম ইন ফর্ম অফ মিউটেশনস অ্যাকুমুলেট করেছে, অ্যান্ড দে হ্যাভ ব্রাঞ্চড আউট। ঠিক আছে, এটা বুঝতেই পারছো যে দিস হ্যাজ হেল্পড ইন ব্রাঞ্চিং আউট অফ দ্য ডিফারেন্ট গ্রুপস। সুতরাং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো আমাদের জেনোমিক ডিএনএ এর মতো না হলেও মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো এই একটা থ্রেশহোল্ড লেভেল অবধি এই হাইপার ভেরিয়েবিলিটিটা আসতে হচ্ছে ফর ফর্মিং নিউ গ্রুপস অ্যান্ড স্পিসিস। যেমন ধরে এখানে একটা এক্সাম্পলে বলা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ, চেষ্টা করছি, রিসার্চার্স হ্যাভ ফাউন্ড আর্লি হিউম্যানস মুভ ফ্রম আফ্রিকা টু এশিয়ান ট্রপিক্স টু সাইবেরিয়া to an ancient land region called Beringia and quickly migrated to South America. এটা একটু গল্পের মতো আমি বলিনি, মানে এভলিউশন অফ ম্যানে এটা আমরা দেখছি কি, যে তোমরা একটা ছোট গল্প একটা এর মধ্যে বলি যে তোমরা তো জানোই যে সবসময় ইংল্যান্ড নিজেদেরকে মানে ব্লু হোয়াইট ভাবে, মানে একটা তো আছেই সাদা চামড়ার একটা নিজস্বতা, মানে একটা বেশ রাজকীয় ভাব আছে। ওরা কখনোই মানতে পারছিল না যে একটা যতই ইঙ্গিত থাকুক যে আফ্রিকা থেকে মেবি উই হ্যাভ অরিজিনেটেড, ওরা মানতে পারছিল না বলে ওরা একটা সাজানো গোছানো ফসিল একদম পিটসবার্গ অঞ্চল মানে ইংল্যান্ডের খুব ঠান্ডা একটা জায়গাতে থেকে আবিষ্কার হলো। দেখা গেল অনেকদিন পর, এটা আবিষ্কার হলো 1900 এর প্রথম দিকে, তখন ভাবা হলো বাবা তাহলে তো নিশ্চয়ই হিউম্যানস ওখানেও অরিজিনেট করেছে হয়তো।
তারপর দেখা গেল যে একটা ওই মানে হিউম্যান এর মধ্যে ওরাং ওটাঙের জটা ওখানে ফিট করা হয়েছিল কার্বন ডেটিং প্রুফ দেয়। তার মানে এই যে আমাদের একটা নানা রকমের গল্পের মধ্যে দিয়ে নানা রকম ভুল ধারণাগুলো এইটাতে ভেঙে যাচ্ছে। এবারে এখন যেটা একদমই ভাবা হচ্ছে, যেটা পরে আমি আসছি ওই থিওরি গুলোতে, যে আহ, একদম ফিক্স থিওরি যে একদম হিউম্যানসরা আফ্রিকাতেই অরিজিন করেছে। তারপর দে স্প্রেড আউট তখন তো হয়তো আমাদের ল্যান্ড মাসের মধ্যে অনেক বেশি কানেকশন ছিল, হয়তো না ছিল, তো তোমরা জানো, তোমরা তো প্লেট টেকটনিক মুভমেন্টে চেঞ্জ হয়েছে, এদিক ওদিক আমরা সরেছি, ল্যান্ড মাসের সরেছে, এগুলো তোমরা তো জানো, এগুলো পড়েওছো আগে। তো সুতরাং ওইভাবে একদম ওই বেরিঞ্জিয়া মানে হচ্ছে তোমার সাইবেরিয়ার উপরের থেকে ওই যখন নর্থ আমেরিকার সাথে একটা কানেকশন, তখন ওইটা এখন ছোট 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 দ্বীপপুঞ্জের মতো আছে, কিন্তু ওখানে ধরা হয় একটা ল্যান্ড রুট ছিল। সেখান থেকে নর্থ আমেরিকা থেকে তো কানেকশন আছেই, জানো, পানামা ক্যানেল যেখানে, সেখানে সাউথ আমেরিকাতে চলে যাচ্ছে। আর একটা কি বলছে, স্টাডিজ শো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যাকুমুলেটেড মোর মিউটেশনস কোথায়, অ্যাট রিয়ারলি মিউটেটেড কোডিং সাইটস দেন এক্সপেক্টেড রেশিও টু অফ নিউট্রাল মিউটেশনস। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখিয়েছে ওর অ্যাসপেক্টটা, যে যেখানে রিয়ারলি মিউটেশনস থাকার কথা সেইখানে অনেক বেশি মিউটেশনস হয়েছে, যেখানে নাকি নিউট্রাল মিউটেশনস এর থাকার কথা সেটার থেকে, মানে রেয়ার মিউটেশনস এর রেশিও নিউট্রাল মিউটেশনস এর থেকে বেশি। সুতরাং দিস হ্যাজ অলসো হেল্পড টু ইন ডিটারমিনিং দ্য ডাইভারজেন্স অফ গ্রুপস। আচ্ছা, আর কি অ্যাডভান্টেজ দেখছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওভার জেনোমিক ডিএনএ ইজ দ্যাট genomic DNA is former, মানে mitochondrial DNA has dozens of to 100 copies in each cell। এটা কিন্তু খুব ভাইটাল একটা মানে আমাদের টুল হিসেবে হেল্প করেছে। একটা কপিতে তুমি মানে অনেকবার সেল অর্গানেল যখন সেল ডিভাইড করছে, সেল অর্গানেলও ডিভাইড করছে, তার জন্য কি হচ্ছে, অনেকগুলো আমরা কপি একটা মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর অনেক কপি একটা সেলে পাচ্ছি। এবার যেখানে কিনা আমরা ফসিলের ডিএনএ এক্সট্রাক্ট করে স্টাডি করবো, ন্যাচুরালি এনশিয়েন্ট ডিএনএ অনেক ডিগ্রেডেড হয়ে গেছে, হাইলি ডিগ্রেডেড, সেখানে যদি আমরা ইজিলি একটু কপি পাই পিসিআর টিসিআর না চালিয়ে বেশি, বুঝছো না, তাহলে ন্যাচুরালি ইট হ্যাজ অ্যান ডেফিনিট হ্যাজ ইট অ্যাডভান্টেজ। আর একটা কি হচ্ছে, দিস ইনক্রিজেস মাইটোকন্ড্রিয়াল ডিএনএ লোসাই বাই অ্যাটলিস্ট আ ম্যাগনিটিউড, বুঝতেই পারছো, অ্যান্ড দাস দিস হেল্পস ইন এক্সটেন্ডিং অ্যান্ড ব্রিজিং শর্ট ফ্র্যাগমেন্টস টুগেদার। যেখানে আমাদের ডাউটস থাকছে, শর্ট ফ্র্যাগমেন্টসকে আমরা খুব ইজিলি মানে জুড়ে ফেলতে পারছি যদি অনেকগুলো কপি আমাদের কাছে থাকে। দিস ডিক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ বোন অর আদার পার্টস এক্সট্রাক্টেড ফ্রম হাইলি ভ্যালুয়েবল ফসিলস। সুতরাং ফসিল থেকে অনেকটা বোন নিয়ে নেওয়া, একই তো ফসিল পাওয়া যাচ্ছে না, হাইলি ভ্যালুয়েবল, সো এটা দিস অলসো হেল্পস। আর একটা কি হচ্ছে, হেল্প তুমি মেল আর ফিমেল ঠিক করে ইকুয়ালি স্টাডি করতে পারছো, কারণ ন্যাচুরালি মাইটোকন্ড্রিয়া দুজনের মধ্যেই অন্তত সমান পরিমাণে থাকবে। এটা অব্দি ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তাহলে আমাদের একটা লিঙ্কেজ গ্রুপ, যেটা হেল্প করছে কিনা এভলিউশন অফ ম্যান স্টাডি করতে। এরপর আসছি হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, এবার একটু ছবিটা তোমাদের বুঝিয়ে দিই, নিয়ে ওখানটায় যাই। ছবিটা একটু দেখো। এখানে আমরা এই সবসময় এভলিউশন একটা বটল নেক এফেক্ট দেখতে পাই, তোমরা জেনেটিক ড্রিফট, হার্ডি-উইংবার্গ প্রিন্সিপালস এগুলো একটু পড়েছো। এখানে কি হচ্ছে, এই যে ধরে নেওয়া হচ্ছে যে একটা অ্যানসেস্ট্রাল পপুলেশন আছে, ধরে নেওয়া হচ্ছে না, মানে স্টাডিজে দেখা যাচ্ছে হিউম্যানের ক্ষেত্রেও একটা কোনো অ্যানসেস্ট্রাল পপুলেশন ছিল, তার আমরা হদিশ কিন্তু সেইভাবে পাচ্ছি না। সেইখান থেকে কি হয়েছে, একটা কমন অ্যানসেস্টার এসেছে, মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার। এই যে এমআরসিএ মানে হচ্ছে মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার। মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার কে থেকে আলটিমেটলি কি হচ্ছে, একটা বটল নেক এফেক্ট হয়েছে। বটল নেক এফেক্টের পরে এখনকার যে প্রেজেন্ট পপুলেশন, হিউম্যান পপুলেশন, বা তুমি যে প্রেজেন্ট পপুলেশনে স্টাডি করছো, তার হঠাৎ করে একটা বটলনেক এফেক্ট হয়। বটলনেক এফেক্টটার পরে কি হচ্ছে, তারপরে আলটিমেটলি দ্য ডাইভারজেন্স অ্যান্ড ইমার্জেন্স অফ আ স্পিসিস অকার্স। কারণ একটা বটলনেক এফেক্ট যদি না আসে, তাহলে মানে যদি তোমার যে অ্যালিলিস গুলো রয়েছে, ইফ ইট ইজ নট রিডিউসড,
তাহলে তোমার কি করে হেটেরোজাইগোসিটি, আরো একটা হেটেরোজাইগাস পপুলেশন, দ্যাট গিভস মোর রাইজ টু আ নিউ পপুলেশন অ্যারাইজ করবে। এটা করানোর জন্যই বটলনেক এফেক্ট ইজ সিন ইন এভরি এভলিউশনারি হিস্ট্রি। তো আমাদের এখানেও এই হিউম্যান এরও দেখো মোস্ট কমন একটা অ্যানসেস্টার থেকে ধরে নেওয়া হচ্ছে বটলনেক এফেক্টে আমরা পৌঁছাচ্ছি, তারপরে হোমিনিড এভলিউশন স্টার্টেড, আর অন্যদিকে এপস এর এভলিউশন মানে দে ডাইভার্স ইন দেয়ার ওন ওয়ে। তো আমরা এই কমন অ্যানসেস্টার থেকেই এপস, শিম্পাঞ্জিজ, হিউম্যানস বেরিয়েছে, বাট হিউম্যানসদের হোমিনিড এভলিউশন had a bottleneck effect and then হোমো স্পিসিস কেম ইনটু ভোগ। কারণ হোমো স্পিসিস এর আগে তো অস্ট্রালোপিথিকাস ছিল, অস্ট্রালোপিথিকাসের পরপর কিছু ফসিলস পাওয়ার পর আস্তে আস্তে আমরা হোমো জেনাসের ফসিলস পেতে লাগলাম। এবার হোমোজেনাস তো একদিনই হোমোস্যাপিয়েন্স হয়নি। হোমোস্যাপিয়েন্স এর আগে তোমরা জানো হোমো হ্যাবিলিস, হোমো রোবাস্ট রোবাস্ট বলে রোবাস্টান আর হোমো হোমো রোবাস্ট এরকম একটা গ্রুপ ছিল। তারপরে নিয়ান্ডারথাল ম্যান, হোমোস্যাপিয়েন্স এগুলো এসছে। তো কমন অ্যানসেস্টারের মধ্যে পরে আমরা আস্তে আস্তে উই আর গেটিং দিস ডিরাইভেটিভ পপুলেশন। আচ্ছা, এবার আমাদের দেখছি নেক্সট হ্যাপ্লোটাইপ। এটা থেকে কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হ্যাজ হেল্পড আস টু মানে এস্টাবলিশ দিস অ্যাকচুয়ালি দিস তোমার ইমেজ, যে আমরা কিভাবে ডিরাইভেটিভ পপুলেশনে এলাম। এরপর দেখো ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম থেকে কি পাচ্ছি? ওয়াই ক্রোমোজোম কেন? ওয়াই ক্রোমোজোম ইজ ফাউন্ড ইন হিউম্যান মেলস, তোমরা সেটা জানো। আর এদের একটা নন রিকম্বিনেন্ট পোর্শন আছে, ঠিক আছে? এখানে যদি মিউটেশনস হয় তাহলে আমাদের ন্যাচারালি স্পিসিস ডিভিয়েশন স্টাডি করতে হেল্প হবে। সো ওয়াই ক্রোমোজোম actually is tracking male lines, and it has estimated that effective male population in prehistoric time were typically 2 females per male. এই ওয়াই ক্রোমোজোম কতটা পাওয়া গেছে তার উপরে এটা একটা তোমার হাইপোথিসিস আছে, যে হয়তো সেই সময় দুটো ফিমেলের জন্য একটি করে মেল ছিল, 2 ফিমেলস, সরি একটা মেলের জন্য 2 ফিমেলস, হ্যাঁ মানে 2 ফিমেলস পার মেল ছিল। এইটা একটা মানে মেল ফিমেলের মধ্যে ডিসকর্ডেন্স আনে, ঠিক আছে? এবং দিস হ্যাজ বিন ট্রেসড টু দ্য মোস্ট কমন অ্যানসেস্টার, and the estimates of y for the time to most common ancestor range from 1/4 to less than half of that of mitochondrial DNA. এবার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো ধরো মেল আর ফিমেলের মধ্যে সমান সমান পাচ্ছি, ঠিক আছে? সেটা কতটা পেয়েছি আর ওয়াই ক্রোমোজোমের ডিএনএ কতটা পাচ্ছি তার উপর রিলেট করে কিন্তু এই তোমার আমাদের টাইম রেঞ্জটা, টাইম টু দা মোস্ট কমন অ্যানসেস্টারটা ট্রেস করতে পেরেছেন সায়েন্টিস্টরা। এটা বোঝা গেল? না বোঝা গেলে আমাকে একটু বলো, কারণ এখানটা একটু খটোমটো যদি না বুঝে থাকো। ম্যাম আরেকবার বলুন এখানটা। আচ্ছা, আমি আরেকবার এখানটা বলছি তোমাদের। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমরা কি দেখছি? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তুমি সেল অর্গানেলস থেকে পাচ্ছ, তো সেল অর্গানেল তো আর বেছে বেছে মেল আর ফিমেলের মধ্যে আলাদা করবে না। সুতরাং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তুমি যা পাচ্ছ ইট ইজ ইকুয়াল ইন বোথ অফ দেম, তাই না? এবং অনেক কপিস পাচ্ছ, সেখান থেকে আমরা একটা এস্টিমেট করতে পারছি মানে যে কতটা এটা দেখো এগুলো হচ্ছে সবটাই আপেক্ষিক স্টাডি, কারণ তুমি তো ফসিলস এরকম পরিমাণে পাচ্ছ না যে একবারে পিন পয়েন্ট করতে পারছো যে হ্যাঁ আমার 1 লাখ পপুলেশনই ছিল কি আমার 2 লাখ পপুলেশনই ছিল। এটা একটা এস্টিমেশন যে হ্যাঁ একটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যতগুলো ফসিল পাওয়া গেছে তার মধ্যে থেকে যদি আমি স্টাডি করি কতটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পেলাম, তো ইট গিভস আস আ পিকচার যে মেবি দ্য পপুলেশন অফ সাচ অ্যান সাপোজ আ পি সাইজের পপুলেশন, ঠিক আছে? সেইখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যত পেয়েছি আর ওয়াই ক্রোমোজোম যতগুলি পাওয়া গেছে সেই অনুযায়ী দেখা হচ্ছে যে আমাদের এনশিয়েন্ট হিউম্যান এভলিউশনের পপুলেশনে দুটো ফিমেলের জন্য একটা করে মেল ছিল, ঠিক আছে? এইটা and this has created a discordance. Discordance মানে হচ্ছে সমতা নেই বিটুইন মেলস এন্ড ফিমেলস, ঠিক আছে? মেল থেকে যদি আমি আমার মোস্ট মানে কমন অ্যানসেস্টারকে ট্রেস করি টাইমে, তুমি ওই যে আমরা বটলে ওই এই যে এই ছবিটাতে যেটা আমরা দেখছি, মনে করো এইখানে
এইটা আমি মোস্ট কমন এই MRCA তে যদি আমি আমার একটা মেলের ওয়াই ক্রোমোসোম দিয়ে যদি ট্রেস করি কতটা টাইম, তার সঙ্গে একটা ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে যদি আমি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে ট্রেস করি। বোঝাতে পারলাম? This has created a discordance between male and female for the time to the most recent common ancestor. মানে কমন অ্যানসেস্টর থেকে ফিমেল বেশি এসেছে নাকি মেল বেশি এসেছে, দ্যাট হ্যাজ ক্রিয়েটেড আ ডিসকর্ডেন্স। এটা একটা অসুবিধার জায়গা হয়ে গেছে, কারণ যতগুলো ওয়াই ক্রোমোজোম আর মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোমের মধ্যে আমাদের স্টাডি হয়েছে, তাতে মনে হচ্ছে যেন হয়তো মেল একটা করেছিল পার 2 ফিমেলস, ঠিক আছে, মানে ফিমেল আর মেলের রেশিওটা 2:1। তা সেই জন্য যখন এস্টিমেট করা হচ্ছে যে ওয়াই এর কতটা টাইম টু দা মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার, সেটা দেখা যাচ্ছে হাফ 1/4 টু লেস দ্যান হাফ টু দ্যাট অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর এভলিউশনটা থেকে হাফ বা 1/4 টাইম এভলিউশন হয়েছে অফ দা ওয়াই ক্রোমোজোম। দেখো বোঝানো গেল না? ডাউট আছে এখনো? কারো ডাউট থাকলে বলো। বুঝতে পারছো? তাহলে ওয়াই ক্রোমোজোম কতটা পিছনে তার কমন অ্যানসেস্টারের সাথে রিলেটেড, সেটা হাফ কি 1/4 টাইম অফ দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, সেটা তার কতটা কমন অ্যানসেস্টারের সঙ্গে রিলেটেড। বুঝেছো? এইটা একটা এখানে আমাদের ডিসপ্যারিটি আছে ইন বিটুইন ওয়াই ক্রোমোজোম এন্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যানসেস্ট্রি রিলেটেড। কিন্তু ওয়াই ক্রোমোজোম কিসে আমাদের হেল্প করছে? ইট ইজ অ্যান হাইলি এফেক্টিভ tool and gives a second opinion for short ranging molecular phylogenetics and clocking. বোঝানো গেল? তাহলে আমরা কেন ওয়াই ক্রোমোজোমটা তাহলে দেখবো যখন একটা এরকম মানে মতদ্বৈত মানে তার ডিফারেন্স ইন ওপিনিয়ন হচ্ছে, ডিফারেন্স ইন ওপিনিয়ন হওয়া সত্ত্বেও উই আর টেকিং ওয়াই ক্রোমোজোম ইন ভোগ বিকজ ওটা কি করছে, আমাদের একটা সেকেন্ড ওপিনিয়ন দিচ্ছে ফর শর্ট রেঞ্জ মলিকিউলার ফাইলোজেনেটিক্স অ্যান্ড ইটস ক্লক, মানে কতদিন ধরে এভলিউশনটা হচ্ছে। একটা মাউরি ট্রাইবের একটা ভালো এক্সাম্পল আছে এখানে, আমি এটা পুট করেছি। দেখো মাউরি ট্রাইবটা ভীষণ একটা এখনো মাউরি ট্রাইব আছে নিউজিল্যান্ডে। মাউরি ট্রাইবদের মধ্যে ভীষণ ভাবে মানে নিজেদের মধ্যে মানে আমাদের যেমন এখানে জারোয়া বা এইসব ট্রাইবস এর মধ্যে হয়তো থাকবে, কিন্তু ওদের স্টাডিটা সেইভাবে এখনো হয়নি। কিন্তু মাউরি ট্রাইবে দেখা গেছে ওদের মধ্যে জিন পুলটা সো মাচ রেস্ট্রিক্টেড যে ওটা একটা ভীষণ ভালোভাবে আমাদের এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর ওয়াই ক্রোমোজোমের এটা হেল্প করেছে স্টাডি করতে। আর্গুমেন্টে দেখা গেছে মাউরি ট্রাইব অরিজিনেটেড ইন ইস্টার্ন চাইনা অর তাইওয়ান, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তাই বলছে। অ্যান্ড আবার যখন তুমি টাইম রিলেশন উইথ দ্য মোস্ট কমন অ্যানসেস্টার ওয়াই ক্রোমোজোম দিয়ে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে ওটা পাপুয়া নিউ গিনিতে অরিজিন করেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর সঙ্গে ওয়াই ক্রোমোজোমের একটা ডিফারেন্স হচ্ছে। কিন্তু যদি আমরা তারপরে কি করেছেন ওনারা, ওনারা দেখছে এই মলিকুলার টুলের আরো একটা টুল আছে সেরোলজি বলেছিলাম, সেখানে ওনারা কি করলেন, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন্সদের নিয়ে স্টাডি করতে লাগলেন। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন্স অর HLA হ্যাপ্লোটাইপস, তারা কি দেখালো যে দুটো হাইপোথিসিসই কারেক্ট। দে আর অ্যান অ্যাডমিক্সড পপুলেশন, মানে কিছু ইস্টার্ন চাইনা তাইওয়ানে এসেছে দ্যাট যেটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর কনসার্ভ পোর্শন mutations accumulation threshold level of mutations is proving, আর Y chromosome conserved portion and their mutations in the very highly reserved portions is showing that Papua New Guinea, মানে Papua New Guinea তেও তাদের অরিজিন হয়েছিল, আবার ইস্ট চায়না তাইওয়ানেও হয়েছিল, আর এখন তারা একটা অ্যাডমিক্সড পপুলেশন। সো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর সাথে ওয়াই ক্রোমোজোম হেল্পস আস ইন ক্লিয়ারিং সাম ডাউটস। Sequencing and comparison of Y chromosomes of chimpanzees and humans have also helped. কিভাবে? They show divergence and complex evolutionary separation pathway of these two species. ঠিক আছে? শুধুমাত্র মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এটা হেল্প করতে পারেনি। ওয়াই ক্রোমোজোম অফ chimpanzees and human hominid evolution has shown যে একটা কমন অ্যানসেস্টার থেকে ওরা ডিভিয়েট করে একটা কমপ্লেক্স এভলিউশনারি পাথওয়ে দিয়ে একদম সেপারেট দুটো স্পিসিস হয়েছে। দে অলসো দুজনার মতো বটলনেক এফেক্ট পেয়েছে, সেখান থেকে ডিরাইভড পপুলেশন তৈরি হয়েছে। সিম্পাঞ্জির মতো গেছে কমন অ্যানসেস্টার থেকে বটলনেক হয়ে ডিরাইভ পপুলেশন। হিউম্যানস বলা এখন আমার উচিত না এই স্টেজে, হোমিনিডস কি করেছে, সে তাদের মতো
বটলনেক এফেক্ট পেয়ে ডিরাইভ পপুলেশন পেয়েছে, একটার পর একটা তখন হোমোজেনাসের স্পিসিস আসতে লেগেছে যখন যেরকম দরকার। যেমন ধরো প্রথমে ছোটখাটো চেহারার হ্যাবিলিস, তারপরে একটু বড় সড়ো বিশাল চোয়াল, বড় বড় দাঁত, হার্বিভোরাস ছিল, হার্বিভোস ছিল, বড় বড় চেহারা, একটু বড় সড়ো। যেমন ধরো হার্বিভোসরা আমরা দেখি এখন অ্যানিমালসদের, হাতি টাতিদের যেরকম দেখছো সেরকম, কারণ বড় সাইজটা ওদের হেল্প করেছে টু ওয়ার্ড অফ তোমার প্রিডেটার্স অ্যান্ড অল, মানে যারা একটু ভয় পাবে আর কি, কারণ তার তো আর অন্য কোনো বিষ নেই বা দাঁতও নেই বা ক্ষমতাও নেই মারধর করার। সেই জন্য ওটা হেল্প করার জন্য বড় সাইজ উইথ স্ট্রং জজ ফর চুইং এরকম এলো। কিন্তু সেটা সাস্টেন করতে পারো না, কারণ খুব বড় সাইজের জন্য বড় বেশি খাবার লাগে, আর শুধু হার্বিভোরস দিয়ে সেই এইগুলো আস্তে আস্তে করে এক্সটিংক্ট হতে লাগলো, এই স্পিসিস গুলো। আর একটা করে এরকম আসে, একটা করে ডিরাইভ পপুলেশন আসছে আস্তে আস্তে, তোমার আজকের আমাদের হোমোসেপিয়েন্স দেখছি। এরপর স্টাডিটা ও মলিকিউলার টুলে কি হচ্ছে, তাহলে আমরা কি কি দেখলাম? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ওয়াই ক্রোমোজোম, এরপর হচ্ছে এক্স লিঙ্কড স্টাডিজ। এক্স ক্রোমোজোম তোমরা জানো নিউক্লিয়ার ডিএনএ তে থাকছে, একটা কপি মেলে থাকে আর দুটো আইডেন্টিক্যাল কপি ফিমেলসে থাকে, মানে ইন আর হিউম্যান পপুলেশন ইন টু এন ডিপ্লয়েড নাম্বারে। তার মানে কি হচ্ছে, এক্স ক্রোমোজোম যদি আমরা একটা পপুলেশনে স্টাডি করতে যাই, ন্যাচারালি ইট হ্যাজ আ প্লয়েডি অফ 1.5। আমি হ্যাপ্লয়েডও বলতে পারছি না, ডিপ্লয়েডও বলতে পারছি না, কারণ মেল কাউন্টার পার্টের একটা থাকছে, ফিমেলসদের মধ্যে দুটো থাকছে। তার মানে আমি যদি দেখি যে তোমার 1.5 তাদের হ্যাপ্লয়েডি। এক্স লিঙ্ক ডিএনএ tend to overemphasize in females like mitochondrial DNA, যেমন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে দেখেছিলাম ওভার এমফাসাইজ হতে হতে থ্রেশহোল্ড লেভেলে যাচ্ছে, সেম থিং ইন ফিমেলস এ দেখা যাচ্ছে। There have been several studies of loci on X chromosome and about 20 loci are being examined, মানে যেটা এখন পিন পয়েন্ট করে আমরা এক্স ক্রোমোজোমের কোন কোন লোসাই দেখি এখানে কয়েকটি নাম দেয়া আছে। এইটা থেকে যখন আমরা ট্রেস করছি টুয়ার্ড দ্য মোস্ট রিসেন্ট অ্যানসেস্টার, দেখা যাচ্ছে এখানে 1.8 মিলিয়ন ইয়ার্স এগো, যেটা আমরা ওখানে 1.5 দেখছিলাম, মানে 1.5 লাখ মতো বছর আগে, সেটা বলছে যে এখানে 1.8 মিলিয়ন ইয়ার্স এগোতে দেখা যাচ্ছে আমাদের মোস্ট কম মানে রিসেন্ট কমন অ্যানসেস্টার ছিল। কার কার মধ্যে মোস্ট কমন রিসেন্ট অ্যানসেস্টার? না, ওই এপস সিম্পাঞ্জিদের গ্রুপের সাথে হমিনিড পপুলেশনের। তাহলে এক্স লিঙ্কড স্টাডিজ, mitochondrial DNA studies and Y-linked haplotypes have helped us এই evolutionary of মানে হিউম্যান এভলিউশনে স্টাডিতে হেল্প করতে। এবারে হচ্ছে অরিজিনটা কিন্তু ইলিওসিভ, কার না ফর সাম অ্যালিলিস অফ এক্স ক্রোমোজোম। যেমন some alleles, origin is elusive for some alleles of X chromosome, and for some alleles the point of origin points to a sub-Saharan Africa. এবার আমরা আসল চিত্রে আসছি, কিরকম না তোমরা এখানে ধরো আমাদের এই একটা যে গল্প বললাম যে এরা লুসির, তোমরা জানো লুসি ফসিল যেটা প্রথম আফ্রিকাতে পাওয়া যায়, লুসি যতই পাওয়া যাক না কেন কিছুতেই আমাদের বসরা মানে সাদা চামড়ার লোকেরা মানতে পারছিল না যে না আফ্রিকাতেই অরিজিন হয়েছে। এবারে আমাদের এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা ওয়াই ক্রোমোজোম কিন্তু সেটা খুব একটা পিন পয়েন্ট করতে পারেনি, ট্রেস ব্যাক করতে পারেনি, কিন্তু এক্স ক্রোমোজোমের যে ডিফারেন্ট স্পেসিফিক লোসাই গুলো আমাদের এইটা স্ট্রেস করতে হেল্প করছে যে সাব সাহারান আফ্রিকার একটা অরিজিন আমাদের রয়েছে, মানে যেটা স্পেসিফিক একটা সাব সাহারান গ্রুপস এর মধ্যে থেকে সবার মধ্যে যদি কমনলি তুমি এই লোসাই গুলোর কাছাকাছি মিল দেখো তবেই তো বোঝা যাবে যে হ্যাঁ ওখান থেকে অরিজিন হয়েছে। সো দ্যাট হেল্পড ইন আর স্টাডি অফ দিস এক্স ক্রোমোজোম, হেল্প ইন দ্য স্টাডি অফ হিউম্যান ইভলিউশন। প্যাটারসন 2006 কি বলছেন, was able to show by comparing 20 million base pairs that human chimpanzee speciation occurred less than 6.3 million years ago, and X chromosome shows an extremely young divergence time। মানে বুঝতে পারছো, এক্স ক্রোমোজোম স্টাডিতে আমাদের হিউম্যান সিম্পাঞ্জি স্পেসিয়েশনটা কখন হয়েছে সেটাও পিন পয়েন্ট করা গেছে। The age difference between X chromosome and autosome is about
1.2 million years. And perhaps genes had been exchanged between humans and chimpanzees after initial divergence and before permanent separation. এখানটা একটু ভালো করে বোঝো। দেখো এক্স ক্রোমোজোম আমাদের স্টাডিতে এই যে লোসাই টোসাই গুলোর যে স্টাডি করা হচ্ছে তাদের ডাইভারজেন্সে মনে হচ্ছে যে হিউম্যান অ্যান্ড চিম্পাঞ্জি স্পেসিয়েশনটা 6.3 মিলিয়ন ইয়ার্স ago started from the common ancestor. অথচ এক্স ক্রোমোজোম আর অটোজোমের মধ্যে যদি স্টাডি করা হয় মানে আমাদের যেটা মানে জেনোমের ডিএনএ যদি স্টাডি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওদের কিন্তু এক্স ক্রোমোজোম যবে থেকে পাচ্ছি আমরা তাদের ডাইভারজেন্স, অটোজোমে যবে থেকে পাচ্ছি ডাইভারজেন্স এন্ড রিকম্বিনেশন, সেটা ডিফারেন্স মাত্র 1.2 মিলিয়ন ইয়ার্স। এক্সকিউজ মি। সুতরাং 1.2 মিলিয়ন ইয়ার্স ago ওদের মধ্যে একটা সেপারেশন হয়েছে। এবারে যদি আমার 1.6 মিলিয়ন ইয়ার্স এগোতে যদি ডাইভারজেন্স হয়ে থাকে তার মানে নিশ্চয়ই এরকম সময়টাতে হিউম্যানস আর চিম্পাঞ্জির মধ্যে একটা কিন্তু জেনেটিক এক্সচেঞ্জ হয়েছে বিফোর দেয়ার পার্মানেন্ট সেপারেশন। পার্মানেন্ট সেপারেশন মানে তখন অনেকটাই এতটাই ডিফারেন্সেস থ্রু রিকম্বিনেশনস অ্যান্ড অল বা মিউটেশনস তোমার অ্যাকুমুলেটেড হয়েছে যে তখন আর এক্স ক্রোমোজোম বা অটোজোমকে একসাথে আনা যাচ্ছে না, ঠিক আছে? বাট স্টিল এক্স ক্রোমোজোম অ্যান্ড অটোজোমস, তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা, মানে ওদের যে এজ ডিফারেন্সটা সেটা প্রুভ করছে যে ডাইভারজেন্স হওয়ার পরেও জেনেটিক এক্সচেঞ্জ অকার্ড বিটুইন চিম্পাঞ্জিজ অ্যান্ড হিউম্যানস, ঠিক আছে? তারপরে আলটিমেটলি দ্য ডাইভারজেন্স ওয়াজ সো গ্রেট দ্যাট টু সেপারেট স্পিসিস ইভলভড। এটুকু বোঝা গেছে? না থাকলে একটু বলো আমায়, কারণ টপিকটা একটু কমপ্লেক্স তো, আর একটু এভিয়েশনের বায়োলজি কারোরই খুব একটা ভালো লাগে না পড়তে, সেজন্য যদি বোর লাগে বা একটু না বুঝতে পারো আমাকে একটু বলো, তাহলে আমি সেইভাবে আবার বোঝাবো। কোনো প্রবলেম আছে কারো? কারণ আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না তো, সেইটা ইজ বিকাম আ প্রবলেম। ম্যাম, প্রথমের দিকে মানে যখন দুটো স্পিসিস ডাইভারজেন্স হলো, হ্যাঁ, মানে তখনও কমপ্লিটলি রিপ্রোডাক্টিভ আইসোলেশন তাদের মধ্যে হয়নি, তারপরে ঘটেছে ঘটনা। একদম একদম। আচ্ছা, ঠিক আছে ম্যাম। তারপরে ঘটেছে এমন ভাবে ঘটেছে যে তখন আর বুঝতে পারছো তো জিন এক্সচেঞ্জ হচ্ছে না এবং এক্স ক্রোমোজোম নিজের মতো ইভলভ করতে লাগলো। তাই জন্য এক্স ক্রোমোজোমের এজটা একটু তুলনামূলক ইয়াঙ্গার দেন দ্য অটোজোমাল দিয়ে, বুঝেছো? এক্স ক্রোমোজোমের যে মানে সেপারেশনটা, যেটা দেখে দেখো আমার তো সেপারেশনটা স্টাডি করা দরকার টু নো দা এভলিউশনারি অ্যাসপেক্ট, তাই না? মানে কার থেকে কে এসছে, কতটা এসছে, কতটা ইভলভ করেছে, কিভাবে স্পেসিয়েশন হলো। এভলিউশনের আলটিমেট ফান্ডা, আলটিমেট গল্প কি, আমার স্পিসিস তৈরি হচ্ছে, তাই তো? আর স্পিসিস মানে তোমরা জানো, উই টেক দা বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কি না, যেখানে যে প্রান্তে যে দুটো ইন্ডিভিজুয়াল থাকুক, যত সেপারেশনই থাকুক, ইফ দে আর ব্রট টুগেদার দে ক্যান রিপ্রোডিউস ন্যাচুরালি, তাই তো? সেটা স্পিসিস ফর্মেশন। সুতরাং এতটাই তাদের মধ্যে তাহলে এক্স ক্রোমোজোমের ডাইভারজেন্স ওয়াজ মাচ মাচ ইয়াঙ্গার দেন দ্য অটোজোমাল ডাইভারজেন্স। এবং এক্স ক্রোমোজোমের ডাইভারজেন্স যতক্ষণ না হচ্ছে ওইভাবে, ততক্ষণ তুমি স্পিসিসের মধ্যে ইন্টারব্রিডিং বন্ধ করতে পারছো না, বুঝতে পেরেছো? সেটাই এখানে বলছে, এক্স ক্রোমোজোম হেল্পড আস ইন ডিটারমিনিং দ্য এজেস অফ দেয়ার ডাইভারজেন্স ইন বিটুইন দিস টু গ্রুপস, হিউম্যানস অ্যান্ড চিম্পাঞ্জিজ অ্যান্ড এপস। আচ্ছা, এরপরে দেখো পরের স্লাইডটা, এই এনশিয়েন্ট ডিএনএ। তাহলে আমরা কি কি দেখলাম একবার একটু রিক্যাপিটুলেট করি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখলাম, ওয়াই ক্রোমোজোম দেখলাম, এক্স ক্রোমোজোম দেখলাম। এবারে যেটুকু ডিএনএ টিএনএ পাওয়া গেছে ফসিল থেকে, সেখান থেকে সায়েন্টিস্টরা কি করলেন, সেই ডিএনএ গুলোকে সিকোয়েন্স করার চেষ্টা করলেন। তোমরা জানো এগুলো এখন বায়োটেকনোলজিতে পড়ছো, মানে এটা এখন তো ভীষণ একটা কমন টুল হয়ে গেছে, কমন অ্যাসপেক্টস অফ হয়তো মানে কলেজগুলো দেখে মনে হবে যে এরকম ল্যাবরেটরিতে কি করে কি করবো, কিন্তু একটুখানি ল্যাবরেটরি সেট আপ করলে উই ক্যান অলসো টু কিছু কাজ আমরাও করতে পারি। একটা পিসিআর থাকা দরকার, কিছু কিছু টুকটাক থাকলে আমরা পারবো। তো সুতরাং যারা রিসার্চে ইন্টারেস্টেড, এটা একটা ভীষণ নিউ মানে ফিল্ড এখনো পর্যন্ত তুলনামূলক, এবং প্রচুর স্কোপ এই এনশিয়েন্ট ডিএনএ মানে প্যালিও তোমার মলিকিউলার অ্যানালিসিস গুলো স্টাডি করা। এই দেখো নিয়ান্ডারথাল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে সিকোয়েন্স করলেন ফ্লিংস বলে এক ভদ্রলোক। What did he find? He found that similar sequences indicate an equally recent origin. এবারে আমরা
নিয়ান্ডারথাল ম্যানকে এবারে দেখো, এবার আমি হোমিনিড এভলিউশনে আসি। এই আফ্রিকাতে কমন অ্যানসেস্টার ধরে নেওয়া হচ্ছে যে পাওয়া গেল। সেখান থেকে তারা কি করছে, তারা কি করলো, এদিক ওদিক সেদিক যেতে লাগলো। যেতে যেতে এরকম করে ইউরোপের একটু ঠান্ডা, ভীষণ ঠান্ডা জায়গায়, নর্দার্ন ইউরোপে একটা গ্রুপ নিজের মতো, যেমন আমি মাওরি ট্রাইবকে এখন দেখছি, মাওরি ট্রাইবের মধ্যে এখনো সেইভাবে সেক্লুশন চলে আসেনি যে একটা আলাদা স্পিসিস বলা যায়, কিন্তু নিয়ান্ডারথাল ম্যান আস্তে আস্তে সেইভাবেই নিজের মধ্যে একটা আহ মানে এমন ভাবে নিজেকে আলাদা করতে লাগলো জেনেটিক্যালি, যে একটা আলাদা রকম স্পিসিসই তৈরি হয়ে গেল, নিয়ান্ডারথ্যালেন্সিস। ঠিক আছে, তো আমরা নিয়ান্ডারথাল ম্যান যেটা বলছি আর কি, যাকে আমরা ইজিলি চিনি, নিয়ান্ডারথাল মাইটোকন্ড্রিয়া দেখা গেছে যে তাদের কিন্তু এটা অনেক রিসেন্ট অরিজিন। কার থেকে না, ফ্রম আ স্মল পপুলেশন অন নিয়ান্ডারথাল ব্রাঞ্চ অফ লেট হোমিনিডস, আমি যেটা বলছিলাম। হ্যাঁ, তো নিয়ান্ডারথাল ব্রাঞ্চ অফ লেট হোমিনিডস থেকে তারা একটা স্মল পপুলেশন হিসেবে ডাইভার্জ করতে লাগে। However, no DNA sequence has been obtained from Homo erectus, Homo floresiensis or any other late hominids. আসলে ওখান থেকে পাওয়া যায়নি বলে আমরা কতটা যে ওর সাথে রিলেটেড সেটা ধরতে পারছি না। আচ্ছা, তারপরে কি হচ্ছে, কম্পারেটিভ জেনোমিক্স উইদিন হিউম্যান স্পিসিস অ্যাজ ওয়েল অ্যাজ বিটুইন ক্লোজেস্ট লিভিং রিলেটিভস shed light on positive and negative natural selection during human evolution. দেখো, হিউম্যান এভলিউশনের সময় তো আমি তো বললাম অনেকগুলো পরপর হোমোজেনাসের অনেক স্পিসিস এসেছে, কিন্তু যেহেতু আমরা সবার ডিএনএ পাচ্ছি না, সেটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে কম্পারিজনে। বাট স্টিল ইট হ্যাজ শোন দ্যাট কিছু আমাদের ন্যাচারাল সিলেকশন, যেটা আমাদের নিয়ান্ডারথাল ম্যানের মানে এখনো স্টাডি যেরকম দেখাচ্ছে, যে ওদের উপরে ন্যাচারাল সিলেকশন হ্যাজ একটা দিনের নেগেটিভ ওয়ে, জানো তো, নেগেটিভ ওয়েতে করার জন্যই দে গট সেক্লুডেড অ্যান্ড আলটিমেটলি সার্ভাইভ করতে পারলো না। সুতরাং আবার এই আমাদের যে হোমোস্যাপিয়েন্স গ্রুপটা, তার জন্য পজিটিভ ন্যাচারাল সিলেকশন এমন ভাবে হেল্প করেছে যে তারা ধরো ইভলভ করে গেল এত সুন্দরভাবে। সুতরাং পজিটিভ আর নেগেটিভ ন্যাচারাল সিলেকশন বোথ হ্যাভ ওয়ার্ক। এবার সেটা কি করে দেখছি, এই যখন তুমি যেন কম্পারেটিভ জেনোমিক্স স্টাডি করছো, কম্পারেটিভ জিনোম স্টাডি করছো, ঠিক আছে, fast evolving genes typical of humans are the regulatory genes or the cis-acting regulatory elements expressed during brain development and located in non-coding DNA. আচ্ছা, আমরা প্রত্যেকে হিউম্যানের জিনটা স্টাডি করছি তাদের এভিলিউশন স্টাডি করার জন্য, যেগুলো কিনা খুব ফাস্ট ইভলভ করেছে, ইভলভ মানে ফাস্ট ইভলভ করছে। বুঝতে পারছো তো, মনে করো স্টেপ 1 থেকে স্টেপ 2 তে খুব তাড়াতাড়ি যাচ্ছে, স্টেপ 3 তে খুব তাড়াতাড়ি যাচ্ছে। এগুলো জেনারেলি এখনো মানে এটা জেনারেলি আমরা ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে সেখান থেকে পাচ্ছি, এখনো তোমরা জানো স্টিল নাও এভিলিউশন ইজ গোয়িং অন, এবং হিউম্যান ব্রেনই হচ্ছে আস্তে আস্তে। তো মাথার একটু মানে আমাদের ক্রেনিয়াম সাইজ বাড়ছে ডে বাই ডে, চিলড্রেন আর বিকামিং মোর ইন্টেলিজেন্ট, আমরা যেটাকে ইন্টেলিজেন্ট ভাবছি, একদিন কি হবে আর জানি না, হয়তো শুধু মাথাটাই বিশাল বড় থাকবে, হাত পা গুলো ছোট ছোট হয়ে যাবে। সবসময় বসে থেকে চেয়ারে আমরা যা এখন করি আর কি, আমাদের তো আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিশাল দরকার পড়ছে না, এত কিছু সবকিছু হাতের কাছে চলে এসছে। সুতরাং এইভাবে এভলিউশন হচ্ছে কিন্তু। তো এভলিউশন শেখার তখনও সেইভাবে হয়েছে, সুতরাং ব্রেন ডেভেলপমেন্ট কত ফাস্ট হয়েছে সেটা একটা আমাদের হেল্প করেছে ওই জিনস গুলো কি, মলিকুলার অ্যানালিসিস ওইভাবে আমাদের ওই জিনগুলোর পরে হিউম্যান এভলিউশন স্টাডি করতে হেল্প করেছে। আর একটা কি, যেগুলো নন কোডিং ডিএনএ, তোমরা জানো এটা, তোমরা জেনেটিক্সে সবসময় পড়ছো যে আমাদের কোডিং রিজন আছে, নন কোডিং রিজন আছে, এক্সনস অ্যান্ড ইন্ট্রনস। এই নন কোডিং রিজন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেন না, এদের মধ্যে কিন্তু আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা আছে ফর দ্য কোডিং রিজনস। তাহলে তো নন কোডিং রিজন না থাকলেই হতো, নন কোডিং রিজন যদি একটু বাদ হয়ে মিউটেশন হয়ে যায়, কেন এত আমাদের হিউম্যান অ্যাবনর্মালিটিস আসছে। হুম, সুতরাং আহ আমাদের নন কোডিং রিজনের ডিএনএও ওখানে ইভলভ করছে। সো দ্যাট ইজ অলসো হেল্পিং আস টু স্টাডি হাউ হিউম্যান এভলিউশন হ্যাজ অকার্ড। এই পরের স্লাইডটা আমরা, তাহলে এই মলিকিউলার যে অ্যানালিসিস অফ হিউম্যান এভলিউশন, এটা তোমাদের আর কোনো যদি ডাউট থাকে আমাকে একটু জিজ্ঞেস করো, কারণ এই এই টুলস গুলো দিয়ে আমরা এই আমাদের নেক্সট কনক্লুশনস গুলো দেখবো, যে হাউ দিস মলিকুলার অ্যানালিসিস হ্যাজ হেল্পড আস টু কাম টু দিস কনক্লুশন অফ এভলিউশন অফ ম্যান। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আমি যাই। এবার দেখো, আমাদের এই মলিকুলার জেনেটিক এভিডেন্স হ্যাজ প্রুভড দ্যাট আফ্রিকান অরিজিন অফ ম্যান,
যদিও আফ্রিকান অরিজিন অফ ম্যানেও দুটো আমাদের হাইপোথিসিস আছে। অল দিস আর হাইপোথিসিস কেন বলতো, তুমি তো পিন পয়েন্ট করে প্রুভ করতে পারছো না ডিউ টু ল্যাক অফ ফসিলস। ঠিক আছে, যে হ্যাঁ আমার এখানেই হয়েছে কি সেখানেই হয়েছে। তো মাল্টি রিজনাল হাইপোথিসিসে কি বলছে, যে মডার্ন হিউম্যানস ইভলভ from archaic forms in several different locations in old world. old world এই হয়েছে, ছোট ছোট archaic form মানে ছোট ছোট গ্রুপস এ হয়েছে। এবারে তারপর কি করেছে, this hypothesis implies existence of a very large population and gene flow among them. ছোট ছোট করে আর্কাইকলি হয়েও একটা বড় পপুলেশন হয়েছে এবং তাদের মধ্যে জিন ফ্লো হচ্ছে। জিন ফ্লো হচ্ছে মানে দে ক্যান interbreed among themselves। ঠিক আছে, the populations then have to be distributed widely over tropical and temperate old world। কিন্তু এইটা মানে হাইপোথিসিসটা মেনে নিতে একটু অসুবিধা, কারণ দেখো আর্কেইকলি ওল্ড ওয়ার্ল্ডে এখান ওখান সেখান হলো, তখন কমিউনিকেশন কোথায়, যে দে হ্যাভ ইন্টারচেঞ্জ জিনস ইন বিটুইন দেম, এটা খুব একটা রেয়ার পসিবিলিটি। তারপর আবার তারা কি করলো, এখান ওখান সেখান ছড়াতে লাগলো, এটা একটা খুব রেয়ার পসিবিলিটি ডিউ টু সেভারেল নেগেটিভ ন্যাচারাল সিলেকশন মেথডস। তাই জন্য আমরা এখন ন্যারো ডাউন করেছি টু দ্য সিঙ্গেল অরিজিন হাইপোথিসিস। সিঙ্গেল অরিজিন হাইপোথিসিসে কি বলছে, একটা স্পেসিফিক পপুলেশন তৈরি হয়েছে, কার থেকে তৈরি হয়েছে, মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার থেকে বটল নেক এফেক্টের মাধ্যমে গিয়ে একটা ডিরাইভ পপুলেশন তৈরি হলো, সেটা কিনা একটাই আমি পপুলেশন, স্পেসিফিক পপুলেশন। সে তারপর ডিফারেন্ট জায়গাতে, ডেমোগ্রাফিক মানে ডিফারেন্ট ডেমোগ্রাফি, ডিফারেন্ট ন্যাচারাল মানে তোমার জিওগ্রাফিক্যাল রিজনসে গিয়ে সে তারপর তার এক্সপ্যানশন করেছে, বুঝেছো? সেখানে গিয়ে এক্সপ্যান্ড করলো, দে পপুলেটেড এরিয়াস, যেখানে ওখানে আলাদা আলাদা করে আর্কাইক ফর্মস তৈরি হলো। তারপর সেখান থেকে নর্দার্ন ইউরেশিয়া, ইভেনচুয়ালি টু দ্য নিউ ওয়ার্ল্ড। অ্যানসেস্টার্স ওয়ার অনলি সেভারেল থাউজেন্ড ব্রিডিং অ্যাডাল্টস। মানে বটলনেক এফেক্টটা যখন হয়েছে তখন কিন্তু খুব কম পপুলেশন ছিল, মাত্র সেভারেল থাউজেন্ড ব্রিডিং অ্যাডাল্ট। সেখান থেকে আস্তে আস্তে তারা বাড়তে লাগলো, বাড়তে গিয়ে ডেমোগ্রাফিক জেন্সে গেল, সেখানে আর্কাইক ফর্মস তৈরি করলো, সেখান থেকে আস্তে আস্তে থ্রু রুটস, ল্যান্ড রুটস ওয়ার্ল্ডে ছড়াতে লাগলো। এটা এই হাইপোথিসিসটা মেনে নেওয়াটা সম্ভব, বিকজ প্লসিবলি ইউ ক্যান, মানে কি বলবো, যেমন ধরো ওই ডিটেকটিভ স্টোরিজ গুলোতে পড়ো না, যে এইটাও হতে পারে সেটাও হতে পারে, কিন্তু এইটা বেশি হতে পারে বলে আলটিমেটলি তুমি খুনিকে ধরতে পারছো বা কে চুরি করে জায়গা ধরতে পারছো, ডিটেকটিভ গল্পে আগাথা ক্রিস্টি ইত্যাদি যেমন আমরা দেখি। তো সুতরাং এইটা অনেক বেশি পসিবল একটা থিওরি, যে একটা জায়গাতে হয়ে ফিউ মানে খুব কম পপুলেশন থেকে আস্তে আস্তে সেটা ব্রিড করে বড় হলো, সেখানে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে স্প্রেড আউট করলো, স্প্রেড আউট করে নিজের নিজের জায়গাতে গিয়ে নিজের নিজের মতো করে সেখানে ইভলভ করতে লাগলো। শীতের জায়গা থেকে তার শীতের মতো তাকে ইভলভ করতে হলো, খুব ডেজার্টের জায়গা থেকে ডেজার্টের মতো করতে হলো, জলের কাছে কোস্টাল এরিয়া থেকে কোস্টাল এরিয়ার মতো করতে হলো, বুঝতে পেরেছো? সুতরাং হিউম্যান পপুলেশন অফ ডিফারেন্ট মানে কি বলবো আর্কাইক ফর্মস ইভলভ। এই নয় যে আর্কাইক ফর্ম গুলোতে একটা একটা জায়গাতেই ইভলভ করে তারা তাদের সঙ্গে মিট করে একটা ইন্টারব্রিডিং মানে জায়গা রাখতে পারলো, দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ স্পিসিয়েশন আমরা দেখি এটা, যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার ইজ এ রিজন ফর স্পিসিয়েশন, তাই না? জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার ইজ এ রিজন ফর স্পিসিয়েশন। তুমি যদি মানে দেখো যে কেন স্পিসিয়েশনস গুলো হচ্ছে, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার ইজ ওয়ান অফ দেম। অ্যালোপ্যাক্টিক স্পিসিয়েশন, সিম্প্যাক্টিক স্পিসিয়েশনে তোমরা পড়েছো। সুতরাং এটা কোয়াইট মানে ইম্পসিবল যে আর্কাইক ফর্ম ডিফারেন্ট জায়গাতে হয়ে একটা হিউম্যান পপুলেশন একটা গোটাগুটি এরম তৈরি করে ফেলো। সুতরাং আমাদের ওই সিঙ্গেল অরিজিন হাইপোথিসিস ইজ ফার বেটার টু অ্যাকসেপ্ট। এবারে দেখো আরেকটা এখানে তোমার এই হাইপোথিসিসটা আরেকটু মলিকিউলার অ্যানালিসিস দিয়ে এক্সপ্লেনও করা গেছে, যে মেজরিটি অফ স্টাডিজ রিভিল আফ্রিকান পপুলেশনস অফ ম্যান কন্টেন মোর জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে, দেন নন আফ্রিকান পপুলেশনস ফর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মানে যেটা সব থেকে পুরোনো পপুলেশন তারই ন্যাচারালি অনেক বেশি জেনেটিক ডাইভার্সিটি থাকবে, আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো দেখলাম। হ্যাঁ, সুতরাং নন আফ্রিকান পপুলেশন থেকে তাদের অনেক বেশি জেনেটিক ডাইভার্সিটি। Y chromosome microsatellites and sequences, Y chromosome single nucleotide polymorphisms, X chromosome sequences, autosomal microsatellite sequences সবকিছুই কিন্তু আফ্রিকান পপুলেশনের মধ্যে বেশি। ঠিক আছে, তার মানে যে বেশি ওল্ডার পপুলেশন তার মধ্যে বেশি
দিন টাইম পেয়েছি ইভলভ করার জন্য, বুঝতে পেরেছো, সেই জন্য সেটা বেশি। অ্যান্ড সো দিস রেজাল্টস ইন্ডিকেট আফ্রিকান অরিজিন অফ হিউম্যানস। তারপরে পারহ্যাপস মেনি স্পিসিস ইমার্জ ইন সেভারাল রিজনস, কিন্তু হয়তো সেটা হয়েছে কারণ আমরা তো সব একদম না করে দিতে পারি না, সব জায়গাতে হয়তো স্পিসিস রয়েছে, বাট দে কুড নট কম্পিট উইথ দ্য আফ্রিকান অরিজিন স্পিসিস। এই অবধি কোনো ডাউট নেই? আমি আর কাছাকাছি চলে এসেছি শেষ করার, যদি ডাউট থাকে বলতে পারো। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, or the observations that a majority of nuclear loci show signs of past expansion are difficult to explain under multi-regional evolution model. কেন তুমি multi-regional evolution মডেলটাকে বাদ দিতে পারছো? একটা হচ্ছে ওল্ডার পপুলেশনে অনেক বেশি আমরা পলিমরফিজমস দেখছি, আর একটা কি, যে মেজরিটি অফ নিউক্লিয়ার লোসাই শো সাইন্স অফ পাস্ট এক্সপ্যানশন, ঠিক আছে, মানে যেটা যেরকম ছিল তার থেকে এক্সপ্যান্ড করেছে আরো, তাই জন্য মাল্টি রিজনালে সেটা হওয়ার কথা না, তাহলে সবারই মোটামুটি সেম একটা জায়গায় থাকবে, মানে একটু একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এক্সপ্যানশনটা মোরাল সেম জায়গায় থাকবে। This is also compatible with speciation event geographically restricted to a small area and subsequent range expansions apparently from somewhere in sub-Saharan Africa. মানে এটাও যেটা আমি আগে বললাম, যে এটাও তুমি যদি জিওগ্রাফিক্যালি ভাবো, জিওগ্রাফিক্যালি অলসো মাল্টি রিজনাল স্পেসিয়েশন ইজ নট মানে at all feasible in so many words. আচ্ছা, analysis of human mitochondrial DNA indicates dispersal of modern humans from Horn of Africa to Persian Gulf, along tropical coast of Indian Ocean to Southeast Asia and Australasia about 60,000 to 75,000 years ago. এবারে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এটা স্টাডিটা প্রুভও করে দিয়েছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যে একটা আমরা এই হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকার ওই মাথার দিকটা থেকে, সাহারার ওই সাইডটা থেকে ইভলভ করেছে বা তাদের সাথে এতটাই মিল পাওয়া গেছে এবং এই পুরোপুরি ওয়ার্ল্ডে এইভাবে ছড়িয়ে পড়েছে। এগুলো কয়েকটা তোমাদের কাছে মানে ভিউজ দেয়া আছে, এই জন্য যে তুমি প্রুফ, তোমাদের যদি এরকম কোয়েশ্চেন আসে যে প্রুফ করতে হয় যে কোন থিওরিটা অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়াই, তোমরা যাতে বুঝিয়ে লিখতে পারো। আচ্ছা, এই হারপেন্ডিং 1998 কি বললেন? উই আর ডিসেন্ডেড ফ্রম আ পপুলেশন দ্যাট ওয়াজ এফেক্টিভলি আ সেপারেট স্পিসিস ফর অ্যাট লিস্ট দ্য লাস্ট 1 or 2 million years. Although the size of this population must have fluctuated over time, it was often reduced to the level of several thousand of adults. যেটা আমি আগে বললাম, মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ন্যাচারাল সিলেকশন এমন ভাবে কাজ করেছে যে মাঝে মাঝেই পপুলেশনটাকে খুব ছোট করে দিয়েছে, আবার পপুলেশনটা বেড়েছে, এই করে আমরা একটা সেপারেট স্পিসিস হিসেবে থাকলেও আস্তে আস্তে বড় হয়ে এদিক ওদিক ছড়াতে পেরেছি ন্যাচারাল সিলেকশনের থেকে, মানে পজিটিভ সিলেকশনের দিকে যাওয়ার জন্য। আফটার কম্পেয়ারিং জেনেটিক পলিমরফিজমস ইন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, X chromosome, Y chromosome autosomes, Garrigan and Hammer said, although most of the anatomically modern human মানে আমরা, Homo sapiens sapiens, although most of the anatomically modern human genome might descend from a single African population, if further studies confirms a non-negligible contribution of archaic genetic material to the anatomically modern human genome, it would imply that the evolutionary lineage leading to AMH did not evolve reproductive isolation from other archaic hominid subpopulations and there cannot be considered a genetic distinct biological species. এই একটা শক্ত করে এটা লেখা আছে, আমি ইজিলি একটু বুঝিয়ে দিই। ওনারা কি বলছেন এইসব অ্যানালিসিস এর পর? ওনারা বলছেন যে অ্যানাটমিক্যালি যে মডার্ন হিউম্যান তারা ডেফিনেটলি একটা সিঙ্গেল আফ্রিকান পপুলেশন থেকে এসেছে, কিন্তু এরকম নয় যে ফার্দার স্টাডিজ যদি আমাদের ফার্দার স্টাডিজ যদি দেখায় যে এরকম আর্কাইভ কিছু পপুলেশন, সাব পপুলেশন, যেমন ধরো নিয়ান্ডারথালম্যান, ওটা কিন্তু একটা আর্কাইভ পপুলেশন হয়ে গেছিল নিয়ান্ডারথালম্যান, সেখান থেকেও যে কিছু জেনেটিক মেটেরিয়াল আমাদের মধ্যে আসেনি সেটা নয়। এভলিউশনারি লিনিয়েজ leading to AMH did not evolve reproductive isolation. বুঝেছো, রিপ্রোডাক্টিভ আইসোলেশন প্রথমেই আসেনি ফ্রম দ্য আর্কাইক গ্রুপস, অনেক পরে এসেছে। রিপ্রোডাক্টিভ আইসোলেশন ফ্রম আদার আর্কাইক হোমিনিড সাব পপুলেশনস ছিল না প্রথম দিকে। সুতরাং আমরা ওই যে হিউম্যান যে হোমিনিড যে আর্কাইক গ্রুপস গুলো, নিয়ান্ডারথালম্যান, তাদেরকে কিন্তু একটা সেপারেট স্পিসিস হিসেবে এখনো
ধরতে পারি না, কারণ এখনো পর্যন্ত প্রুফ নেই যে দে আর অল সেপারেট স্পিসিস কামিং, মানে কমন অ্যানসেস্ট্রি থেকে সেপারেট স্পিসিস হিসেবে হয়েছে, তা নয়। কি হয়েছে, দেখো আমাদের এই মডার্ন হিউম্যানস এর একটা অরিজিন হয়েছে ঠিকই, কিন্তু যদি কিছু আর্কাইভ গ্রুপ হয়েও থাকে, সেখান থেকেও আমাদের জেনেটিক ইন্টারচেঞ্জ হয়েছে ইন দ্য বিগিনিংয়েই আমরা একটা বিশাল স্পেসিফিক স্পিসিস ছিলাম না, যারা কিনা বায়োলজিক্যালি রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। বোঝা গেল? তার মানে এখনো এখানে স্কোপ আছে, বুঝতে পারছো, যে ফর ফার্দার রিসার্চ অনেক 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 এখনো জানা বাকি, যে সত্যি করেই আমাদের মধ্যে নিয়ান্ডারথাল ম্যানের, ক্রো ম্যাগনান ম্যানের কতটা জিন আমাদের মধ্যে এখনো আছে। আচ্ছা, ম্যাম, বলো। হ্যাঁ, তাহলে মানে এখানে নিয়ান্ডারথালকে কি আর্কাইভ গ্রুপ বলা যায়? হ্যাঁ, নিয়ান্ডারথাল তো ডেফিনেটলি আর্কাইভ গ্রুপই। তাহলে মানে এখনকার রিসেন্ট যেটা হয়েছে, মানে ওই ডেনিসোভ্যান আর নিয়ান্ডারথালে যখন আর কি একটা টাইম ছিল যখন ইন্টারব্রিডিং হচ্ছে, তখন তাদেরকে কি দুটো মানে আর্কাইক সাব পপুলেশন হিসেবে ডিনোট করা যেতে পারে? দেখো এখানে তো তাই বলছেন ওনারা, যে তখনো পর্যন্ত যদি আমার রিপ্রোডাক্টিভ আইসোলেশন না এসে থাকে, তাহলে তো আমি হুম, তো দুটো সেপারেট স্পিসিস বলতে পারছি না। হ্যাঁ, তাই জন্য তারা এইটা তো পুরোপুরি একদম ভিউজ গুলোকে তো নস্যাৎ করে দিচ্ছে না যে অন্য অন্য জায়গাতেও এভলিউশন হয়েছে। দেখো আফ্রিকাতেই, আফ্রিকার তো তোমরা জানো যে ক্লাইমেটিক কন্ডিশনস এন্ড অল হ্যাজ হেল্পড ইন মানে লাইফ, মানে অরিজিন অফ, মানে কি বলবো, মানে লাইফকে সাস্টেন করা, মানে সাস্টেনেন্স অফ লাইফ। সুতরাং ওখানে অনেক বেশি স্পিসিস তৈরি হয়েছে, তাই না? কারণ ওটার হ্যাঁ ম্যাম, ক্লাইমেটটা এরকম, খাওয়া ইয়েটা সবকিছু, মানে যেটা একটা লাইফকে সাপোর্ট করতে হেল্প করে। তার মানে এই নয় যে আমাদের যে ল্যান্ড পাঞ্জিয়া যে ল্যান্ডমাস ছিল, মানে আগেকার, আমি প্রি হিস্টোরিক টাইমসে বলছি, সেখানেও ওইরকম জায়গাতে সবসময় কি লাইফ চেষ্টা করেছে তৈরি হওয়ার। সুতরাং ওখানে যে কোনো এরকম পপুলেশন হয়নি তা না। এবারে যখন এখান থেকে বটল নেক এফেক্ট এফেক্ট পেরিয়ে ডিরাইভ পপুলেশন যখন স্প্রেড আউট করতে লাগলো, মানে কি বলছি বুঝতে পেরেছো, মানে মাঝে মাঝেই তারা ফিউ থাউজেন্ড ইন্ডিভিজুয়ালস হয়ে যেত, এতটাই হুম, মানে কষ্ট হতো টু সাস্টেন দেমসেলস। সেখান থেকে আবার তারা ট্রাই করতো বাই অ্যাকুমুলেটিং রিকম্বিনেশনস এন্ড মিউটেশনস এন্ড হোয়াট এভার, বা টু সাস্টেন দেম ইন দ্যাট এনভায়রনমেন্ট, করে তারা একটু ইভলভ ইন্ডিভিজুয়ালস হলো, করে স্প্রেড আউট করছে, এরকম কিন্তু জিনিসটা হতে হতে স্প্রেড আউট করে গিয়েও কোথাও আর্কাইভ গ্রুপ হয়েছে। তুমি একটা জিনিস ভাবো, আমাদের হিউম্যান পপুলেশনের মধ্যে আফ্রিকান পপুলেশনের সঙ্গে তুমি একদম এস্কিমোসদের তুলনা করো, কতটা ডিফারেন্স তাদের লুকসে অ্যান্ড ইন এভরিথিং। কিন্তু আমরা তো তাদেরকে একটা স্পিসিস এর মধ্যেই বলছি, জেনেটিক মানে ইন্টারচেঞ্জও হবে যদি ইফ দে আর ব্রট টুগেদার, তাই না? হ্যাঁ, সেরকমটা কখনো হয়েছে এনারা ভাবছেন। তারপর হয়তো কেউ সাস্টেন করতে পেরেছে, কেউ পারেনি, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ, হ্যাঁ ম্যাম, এবারে এই এভলিউশনটা হতে হতে একটা এত সুন্দর একটা মানে তোমার স্পিসিস তৈরি হয়ে গেছে, যে কিনা তার মাথাটাকে ইউজ করতে পারছে। মানে আমাদের তো অ্যাকচুয়াল এভলিউশন তুমি যদি দেখো, এভলিউশনটা কোথায় আমাদের হেল্প করেছে, মাথার মানে ব্রেন ডেভেলপ, নার্ভাস ব্রেনের সিস্টেমে, হ্যাঁ, ব্রেনটা এমন ভাবে আমাদের হেল্প করেছে যে এখন তোমাকে যদি অ্যান্টার্কটিকাতেও ফেলে যায়, তুমি কোন রকমে বাঁচার চেষ্টা করবে, তাই না? তোমাকে হুম, যদি একটা মানে যে কোনো মানে খুব অ্যাডভান্স সিচুয়েশন আমরা বাঁচার চেষ্টা করবো, আর তুমি কমফর্ট দিলে তো বাঁচবই, সেটাই ব্যাপার হয়ে গেছে। তো এই এভলিউশন, ব্রেনের এভলিউশনটা হতে থেকেছে। কিন্তু এই তার মানে এই নয় যে প্রথম থেকেই আমরা সবাইকে একদম আলাদা আলাদা করে স্পিসিস ভাবতে লাগছি। বুঝতে পেরেছো? এই জন্য হ্যাঁ দেখো ম্যাম, এই এভলিউশনের, হিউম্যান এভলিউশনের ওনারা দুটো ইপোকে ভাগ করছেন। মানে এখনকার মডার্ন কনসেপ্টে আমরা হিউম্যান এভলিউশন ওইভাবে বলতে পারছি না যে অমুক সময় তো শেষ তৈরি হয়েছে, শুরু হয়েছে, তমুক সময় শেষ হয়েছে, বা ইত্যাদি। কিন্তু ওনারা কি বলছেন যে হোমোসেপিয়েন্সটা, এই যে ডিএনএ পলিমারেজ পলিমরফিজমটা যে আমরা দেখছি হিউম্যান জিনোমে, সেটা আমরা দুটো ডিস্টিংক্ট ইপোকে, মানে দুটো ডিস্টিংক্ট টাইম পিরিয়ডে ভাগ করে নিতে পারছি। ফার্স্ট ইপোকে কি করেছে, ফার্স্ট ইপোকে হচ্ছে এভলিউশনারি প্রসেসেস অফ লিনিয়েজেস কালমিনেটেড ইনটু অ্যানাটমিক্যালি মডার্ন ম্যান। মানে আমাদের তো ক্রোম্যাগনন ম্যানের থেকে তো অনেকটা ধরো চেঞ্জ হয়েছে। ক্রোম্যাগনন ম্যানের ধরো আমি বলি, যেমন ধরো ওদের এখানে ছবিটা আমি দেখাতে পাচ্ছি না আসলে কিভাবে। আচ্ছা দেখছি, আমি ট্রাই করছি পরে ছবিটা মানে তোমাদেরকে ওই ক্যামেরা দিয়ে দেখানো। একটা কি ছিল, ওদের একটা হোমো ইরেক্টাসে স্কালে একটা ব্রাউ রিজ পাওয়া গেছে। ব্রাউ রিজ মানে এই যে আমাদের কপালের এই ওপরে দুটো ব্রাউয়ের ওপরে যে মানে ফোর হেড রিজনটার মাঝখানটা একটা ওদের একটু উঁচু মতো রিজ মতো ছিল, মানে একটা হাড়েরই উঁচু রিজ মতো, যেটা কিন্তু আমাদের নেই।
মানে আমাদের এই এই এখনকার মডার্ন ম্যানে হোমোসেপিয়েন্স নেই। আর একটা ওদের কি ছিল, ওদের যেহেতু মানে দাঁতটা চওড়া চওড়া ব্রড, মানে অনেকটা স্পেস নিয়ে, কারণ ওরা তো অমনিভোরাস ছিল না প্রথমে, পরে অমনিভোরাস হয়েছে। তো দাঁতটা কি হয়েছে, সরি এক্সকিউজ মি, স্প্রেড আউট করার জন্য ওদের কিন্তু মানে এই যে আমাদের জয়ের জায়গাটা একটু স্প্রেড আউট ছিল, স্প্রেড আউট, বুঝেছো? আমাদের কিন্তু লক্ষ্য করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, আর এখন তো নাকি শুনছো ওটা ফ্যাশনও নাকি, যে প্রোট্রিউডিং চিন, আমাদের কিন্তু জ সরু হয়ে গেছে। এখন তো হাই চিক বোনস, তোমরা তো এখনকার ছেলে মেয়ে জানো এইসব নাকি এখন ফ্যাশন। হাই চিক বোনস, জবন প্রোট্রুড করছে, মানে ভাঙা ভাঙা গাল, হ্যাঁ, জবনটা সামনের দিকে, মানে আমাদের জ লাইনটা বেশি সরু সামনের দিকে, প্রোট্রুডিং চিন। এর জন্য আমাদের কিন্তু উইজডম টুথের সমস্যা, বুঝতে পেরেছো? মানে আমাদের ভেতরে যে দাঁতের যে জায়গাটা সেটা তো কমে গেল, তোমার তো মুখের স্পেসটা কমে যাচ্ছে যখন তোমার প্রোট্রুডিং চিন হচ্ছে। তাই জন্য উইজডম টুথ, ওই উইজডম টুথ ওই জন্যই বলে যে যখন দাঁত বেরোয় একদম জ্ঞান লাভ হয়ে যায়, এত যন্ত্রণা। সুতরাং কেননা ওটা তো দরকার নেই ওই দাঁতগুলোর, বুঝতে পেরেছো? ও ও উঠছে, যখন ও উঠছে তখন ও মাড়ি কেটে দিচ্ছে, মানে সরি গাল কেটে দিচ্ছে, বা উপরের মাটিতে গিয়ে আটকে যাচ্ছে, কারণ সে জায়গা পাচ্ছে না। সো দিস হ্যাজ বিন আ ভেরি ব্রড চেঞ্জ। এই যে চেঞ্জেস গুলো, এগুলো ফার্স্ট ইপোকে হয়েছে ওনাদের ধারণায়। আর সেকেন্ড ইপোকে কি বলছে? সেকেন্ড ইপোক ফোকাসেস অন দ্য ডেমোগ্রাফিক processes that accompanied the global diaspora of anatomically modern humans after their origin in Africa। মানে ফার্স্ট ইপোকে আমাদের হিউম্যান লাইক ইয়েগুলো আমাদের এলো, হিউম্যান লাইক যেসব ক্যারেক্টার, হিউম্যান লাইক ক্যারেক্টার কি, মানে আমি কয়েকটা তোমাদেরকে বলি, বেশ মজাও লাগবে শুনতে। এক সেকেন্ড। হিউম্যান হিউম্যান লাইক ইয়েতে ধরো আমাদের যেমন আহ, হচ্ছে গ্রাস্পিং হ্যান্ডস থেকে, গ্রাস্পিং হ্যান্ড মানে এই যে থামটা কিরকম আমাদের, অপোজ থাম, ফ্লেক্সিবল নেচার। অপোজ থাম। তারপরে আমাদের যেটা এলো হচ্ছে সব থেকে যেটা হিউম্যান এভিলিউশনের একটা মানে সাংঘাতিক রকমের দিক হচ্ছে বাইপেডাল পশ্চার, দুপায়ে দাঁড়িয়ে বাইপেডাল যে পশ্চার, এই বাইপেডাল পশ্চারের জন্য তোমরা জানো আমাদের স্পাইনটা এস শেপড হয়ে গেল। তুমি যদি সিম্পাঞ্জি গরিলা এদের এপস এদের সঙ্গে দেখো, আমাদের ওদের স্পাইনটা কিন্তু আউটওয়ার্ডলি কার্ভড, কিন্তু আমাদের কিন্তু এস শেপ, এস শেপ না হলে ওই নিচের দিকের মাসেলস বা ওই আমাদের মানে পেলভিক রিজনটাকে ধরে রাখার জন্য যে শক্ত ইয়েটা বা মাসেল সাপ্লাই, সেটা করতে পারবে না। তাই জন্য এস শেপ গিভস মোর মোবিলিটি, মোর সাপোর্ট। তাহলে এস শেপ স্পাইনাল কর্ড, বাইপেডাল গেস্টার, বাইপেডাল গেস্টারের জন্য বাইনোকুলার ভিশন, আমাদের তো বাইনোকুলার ভিশন, এগুলো কিন্তু আমাদের শরীরে শক্তি কম থাকলেও আমাদের হেল্প করেছে ইন সার্ভাইবিলিটি, ঠিক আছে? আচ্ছা, ইনক্রিজ ব্রেন সাইজ তো তোমরা জানোই। আর রিডিউসড বডি হেয়ার, বডি হেয়ারের অত দরকার পড়লো না, কারণ মাথা খাটাতে লাগলো, তারা জামা কাপড় পরতে চায়, মানে ওই প্রথমে চামড়া, তারপর জামা কাপড় ইত্যাদি আসতে লাগলো। আর হচ্ছে দারুণ একটা আমাদের ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে স্পিচ। মানে সমস্ত অ্যানিমালসে কিন্তু কমিউনিকেট করে, কিন্তু আমাদের মতো এরকম ভাষা তৈরি করে বলা, সেটা বুঝেছো? এই যে এগুলো এগুলো হচ্ছে বলছে ফার্স্ট ইপোকে হলো, আস্তে আস্তে সেটা ডেভেলপ করতে লাগলো। আর সেকেন্ড ইপোকে গিয়ে এই একটা ডায়াসপোরা, মানে একদম ভীষণ ভাবে একটা পপুলেশন গ্রোথ হয়ে, একটা বাস্ট অফ পপুলেশন হয়ে তারা চতুর্দিকে ছড়াতে লাগলো নিজেদের বুদ্ধি খাটিয়ে খাটিয়ে, বুঝতে পেরেছো? সুতরাং আমাদের ওই সিঙ্গেল অরিজিন থিওরি একটা এসে এটা প্রুফ করে দিচ্ছেন এখনকার ইভলিউশনারি বায়োলজিস্টরা। তার মধ্যে এই যে মাইগ্রেশনটা হয়েছে সেটাতে ওরা বলছে যে তিনটে আমরা মডেল দেখতে পাচ্ছি। তিনটে মডেলও সেটাও কিন্তু ডিফারেন্ট লোসাই থ্রু আউট দ্য জিনোম দেখেই বলছে, কোনো কিন্তু কেউ এখন কিন্তু হাওয়াই আর কথা ছুটছে না, বুঝেছো? আগেকার এভলিউশনারি বায়োলজির কাছে টুলস হতে ছিল না, তারা অনেক কিছু হাইপোথিসিস এমনি বলতে পারতেন, এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন এই ডিফারেন্ট লোসাই স্টাডি করে কি দেখছেন, একটা হচ্ছে হাই মাইগ্রেশন মডেল, একটা লো মাইগ্রেশন মডেল, আর একটা হচ্ছে তোমার আইসোলেশন অ্যান্ড অ্যাডমিক্সচার মডেল। হাই মাইগ্রেশন মডেলে হচ্ছে ফ্রিকোয়েন্ট মাইগ্রেশন হয়েছে বিটুইন ডিফারেন্ট ডিমস ইন আফ্রিকা। ডিমস মানে জায়গা, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ডিমস আর পপুলেশন, সেখানকার পপুলেশন, ডিফারেন্ট ডিমস ইন আফ্রিকা বিফোর দ্য অ্যাপারেন্ট স্পিসিয়েশন বটলনেক ইন আফ্রিকা। মানে এমন ভাবে ছড়াতে লাগলো, ফ্রিকোয়েন্ট মাইগ্রেশন হলো, তখন তারপর একটা বটল নেক এলো স্পিসিয়েশনে। দিস মাল্টিপল ডিমস কন্ট্রিবিউট ইকুয়ালি টু মডার্ন হিউম্যান জিন পুল।
এটা হাই মাইগ্রেশন মডেল বলছে। লো মাইগ্রেশন মডেলে কি বলছে? দিস অ্যাজিউমস অনলি আ লিটল মাইগ্রেশন বিটুইন ডিমস ইন আফ্রিকা, thus only one of the archaic dims living in Africa was the major contributor to the gene pool of modern man. বুঝেছো? এগুলো হাইপোথিসিস। একটা হচ্ছে ওই অনেকগুলো ডিম হয়, সেখান থেকে এলো, এসে একটা বটল নেক হলো, হয়ে সেখান থেকে আবার একটা স্পিসিস তৈরি হলো, তার মানে অনেকগুলো ডিমের ওখানে জেনেটিক কন্ট্রিবিউশনস আছে। লো মাইগ্রেশনে বলছে না, তা হয়নি, একটা থেকেই, যেটা আমরা এতক্ষণ বলছিলাম, সেটা হয়ে মেজর কন্ট্রিবিউটর অফ জিন পুল অফ মডার্ন ম্যান। আর আইসোলেশন এন্ড অ্যাডমিক্সচার মডেলটাই এখন বেশি সবাই ভাবছে, চলে হচ্ছে। সেটা কি বলছে? সেটা বলছে যে দিস মডেল অ্যাজিউমস দ্যাট দেয়ার ওয়াজ নো মাইগ্রেশন বিটুইন ডিফারেন্ট ডিপস ইন আফ্রিকা বিফোর দ্য স্পেসিয়েশন বটলনেক। মানে স্পেসিয়েশন বটলনেকের আগে কোন রকম মাইগ্রেশন অফ জিনস হলো না। কি হলো তাহলে? অনলি ওয়ান অফ দ্য আর্কাইভ ডিমস exclusively contributed to modern gene pool. There was an admixture after the speciation bottleneck between non-African human groups and some other taxonomic groups. বুঝেছো? মানে কি বল, এইটা হচ্ছে এখন ধরে নেওয়া হচ্ছে দ্য মোস্ট মানে অ্যাকসেপ্টেড তোমার মডেল অফ মানে হিউম্যান মাইগ্রেশন অর হিউম্যান ইভলিউশন। কি বলছে? না, একটা ডিমই অনেকগুলো ডিম থেকে যখন জিনের ওদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, সেটা হয়েছে কি না আফটার দ্য হিউম্যান হোমিনিড, বা আমাদের যে স্পেশাল হোমোস্যাপিয়েন্স যে দেখতে পাচ্ছি মডার্ন ডে হিউম্যানস, যখন হোমিনিড এভলিউশনটা হয়েছে, সেই স্পেসিয়েশন বটলনেকের পরে দ্য মানে কন্ট্রিবিউশন কেম। অ্যান্ড কিভাবে, সেই জন্য দেখো না, মানে নন আফ্রিকান পপুলেশন আফ্রিকান পপুলেশনের মধ্যে এত যে মানে ডিফারেন্সেস, এত যে ডাইভারজেন্সেস, যেটা মোজাইক এভলিউশনের কনসেপ্টটা এনেছে। সো দিস ইজ বিকজ অফ দিস অ্যাডমিক্সচার অ্যান্ড আইসোলেশন মডেল। ঠিক আছে? দেখো আর কোনো কারো এখানে ডাউট আছে কিনা, তাহলে আমি পরে চলে যাব। So all three models are assuming a strong bottleneck in non-African population before growing period and no migration between African and non-African population after the speciation bottleneck. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানটা সবাই বুঝতে পেরেছো? তিনটে মডেলই কিন্তু স্ট্রং বটলনেক ইন নন আফ্রিকান পপুলেশন বলছে। কখন? বিফোর দ্য গ্রোয়িং পিরিয়ড অফ দ্যাট ডিরাইভড পপুলেশন, কিন্তু no migration between African and non-African population after the speciation bottleneck. বোঝা গেছে? ম্যাম এই লাস্ট পয়েন্টটা আরেকবার বলুন। দেখো স্পেসিয়েশন বটলনেক মানে কি? স্পেসিয়েশন বটলনেক মানে হচ্ছে, স্পেসিয়েশন বটলনেক কি করে? ইট রিডিউসেস দ্য নাম্বার অফ অ্যালিলিস পার লোকাস মোর র্যাপিডলি দেন দ্যাট অফ হেটেরোজাইগোসিটি। মানে হেটেরোজাইগাস, তুমি যদি হেটেরোজাইগাস যদি মানে হেটেরোজাইগাস যদি কন্ডিশনটা দেখো, হেটেরোজাইগোসিটি এলে কি হচ্ছে, একটা লোকাসে, সে যে ধরো আমি বলছি একটা লোকাসে এ অ্যালিলি আছে, যদি হেটেরোজাইগোসিটি আসতে লাগে তখন এটা এ ড্যাশ হবে, এটা এ ড্যাশটা এ ডাবল ড্যাশ হতে পারে। ঠিক আছে? তার মানে এটা আস্তে আস্তে তোমার নষ্ট হতে থাকছে, সরতে থাকছে, এ ড্যাশ, এ ডাবল ড্যাশ, এ ট্রিপল ড্যাশ, এটা হতে থাকছে। কিন্তু সেইটা থেকেও যখন আমার বটলনেক হয়ে গেল স্পেসিয়েশনে, তাতে অ্যালিলি অনেক বেশি নষ্ট হতে থাকে, রিডিউসড হতে থাকে। সুতরাং যদি পপুলেশন সাইজ ইনক্রিজ করে, তাহলে কি হবে? দ্য নাম্বার অফ অ্যালিলিজ উইল ইনক্রিজ মোর র্যাপিডলি দ্যান হেটেরোজাইগোসিটি। হেটেরোজাইগোসিটিতে যে অ্যালিলির একটা নিজস্বতা নষ্ট হয়ে গিয়ে অন্য অ্যালিলি আসছিল, তার থেকে বটলনেক এফেক্ট যদি হয়, তাই জন্য স্পেসিয়েশন ফাস্টার হতে থাকে বটলনেক এফেক্টের পর। কেন না, যখন বটলনেক এফেক্ট যখন হলো, তখন ইন্ডিভিজুয়ালস কমে যাচ্ছে, বুঝতে পারছো তো? সুতরাং ওখানে অ্যালিলিস এর রিডাকশন হয়ে যাচ্ছে। যেই ওটা এক্সপেনশন হচ্ছে, তখন expansion of alleles occur you more much more than the heterozygosity. হেটেরোজাইগোসিটি যখন অ্যালিলির অনেক রকম অ্যালিলি আনার চেষ্টা করছে, তার থেকে অনেক বেশি অ্যালিলি, ডিফারেন্ট টাইপস অফ অ্যালিলিস চলে আসবে আফটার ইউ ওভারকাম দ্যাট বটলনেক এফেক্ট। ঠিক আছে? সেটাই এখানে বলছে যে তিনটে মডেলই কি বলছে, স্ট্রং বটলনেক হয়েছে। কার? না, নন আফ্রিকান পপুলেশনে। কখন হয়েছে? না, যখন সে গ্রো করেনি, বিফোর দ্য গ্রোয়িং পিরিয়ড স্ট্রং বটলনেকস হয়েছে, মানে অনেক অ্যালিলি তাদের নষ্ট হয়ে গেছে। বুঝা গেছে? কিন্তু নো মাইগ্রেশন অকার্ড বিটুইন আফ্রিকান এন্ড নন আফ্রিকান পপুলেশন আফটার দ্য স্পেসিয়েশন বটলনেক। স্পেসিয়েশন বটলনেক যখন হয়ে গেল, যখন অ্যালিলি গুলো নষ্ট হয়ে গেল,
তখন তারপরে কিন্তু কোন রকম আফ্রিকান বা নন আফ্রিকান পপুলেশন, এখানে কিন্তু নন আফ্রিকান আর নন আফ্রিকান মানে ডিফারেন্ট আর্কাইভ গ্রুপস ইন ডিফারেন্ট মানে রিজনস বলতে চাইছে, বুঝতে পেরেছো? ধরে নিচ্ছি ধরো ইউরেশিয়াতে কোথাও একটা পপুলেশন তৈরি হয়েছিল, হ্যাঁ, এদের মধ্যে যদি বা কোনো জিন পুলের মধ্যে চেঞ্জ হয়ে থাকে, সেই জিন পুলের চেঞ্জ কিন্তু স্পেসিয়েশন বটলনেকের পর আর হয়নি, এটাই বলতে চাইছে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর ডিম মানে যদি কারো অসুবিধা হয় একটু বলে দিই যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট বিলং টু দ্য সেম ট্যাক্সোনমিক গ্রুপ। এখানে মানে ট্যাক্সোনমিক গ্রুপটা তাদের সেম, মানে এখনো তো আমি একদম স্পিসিস বলতে পারছি না, সুতরাং ট্যাক্সোনমিক গ্রুপটা তাদের সেম, এই জিনস গুলো তৈরি হয়েছিল, তো যারা মানে ইন আর্কাইভ গ্রুপসও আমরা বলছি। আচ্ছা, এবারে আর একটুখানি আছে তো, একটু আর বেয়ার উইথ মি, 2-3 স্লাইডস আছে, আর বেয়ার উইথ মি লিটল। হ্যাঁ, এবারে রিলেশনশিপ বিটুইন নিয়ান্ডারথাল ম্যান এন্ড মডার্ন ম্যান, এটা একটু না বললেই নয়। এখানে একটু দেখো তোমরা যে সিকোয়েন্সিং অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফ্রম টোটাল 12 নিয়ান্ডারথাল ম্যান, মানে বেশি তো পাওয়া যায়নি, স্পেসিমেন্স হ্যাভ শোন ডিফারেন্সেস ফ্রম নোন মডার্ন ম্যান মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এখানে ডিফারেন্স আমরা স্ট্রংলি পাচ্ছি। বাট দিস ডাজ নট রুল আউট ইন্টারব্রিডিং, যেটা আমি আগেও বললাম, interbreeding between them, because mitochondrial DNA behaves as single locus and does not undergo recombination. ওদের মধ্যে কিন্তু ইন্টারব্রিডিং হয়েছে হয়তো, এখন এটা রুল আউট করা যাবে না, কারণ এ তো কোনো রিকম্বিনেশন যায় না, হয় না, বুঝেছো? কারণ রিকম্বিনেশন হয় না বলে কিছু ডিফারেন্স যদি থাকেও, তার মানে এই নয় যে একবারই ইন্টারব্রিডিং হয়নি। আচ্ছা, আর একটা কি বলছেন যে এই যে এই নুনান এন্ড গ্রিন এরা কি করেছেন, ওনার দে সিকোয়েন্স নিয়ান্ডারথাল নিউক্লিয়ার ডিএনএ from one bone of a 38,000-year-old male fossil from Croatia. Comparison of orthologous sequences from autosomes and allosomes from Neanderthals, modern man, and chimpanzees concluded modern humans, Neanderthals diverged about 5 lakh years ago. তার মানে বুঝেছো, ওই যে বটল নেকটা হয়েছে, আমাদের স্পেসিয়েশন বটল নেকটা, তার আগে দে মাস্ট হ্যাভ এক্সচেঞ্জড জিনস। যদি নিয়ান্ডারথাল ম্যানকে আমরা একটা আলাদা ডিম ধরি, ঠিক আছে, আলাদা ডিম হিসেবে ডিম আবার আর্কাইভ পপুলেশন ধরি, তার আগে কিন্তু বাস ওদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে, এবং নিয়ান্ডারথাল ম্যান, মডার্ন ম্যান, সিম্পাঞ্জিস কমন অ্যানসেস্টার থেকে হয়ে সিম্পাঞ্জিতে আলাদা একটা ক্ল্যাড তৈরি হলো, আর মডার্ন ম্যান আর নেন্ডারথাল মানে আলাদা ক্ল্যাড তৈরি হলো, হওয়ার পরে বটলনেক মানে স্পেসিয়েশন মানে বটলনেক এফেক্ট আসার পরে তারপর কিন্তু মডার্ন ম্যান চলে গেছে, নিজের মতো ডেভেলপ করেছে, আর ক্রোম্যাগনন এন্ড নেন্ডারথালস দে হ্যাভ ডাইভার্সড এন্ড দে হ্যাভ সেপারেটলি মানে ইভলভড। তাতে এভলিউশনে নিয়ান্ডারথাল ম্যান কুড নট সার্ভাইভ, কারণ ওদের সেইভাবে ব্রেন ডেভেলপমেন্ট বা অন্যান্য যেগুলো দরকার আমাদের বেঁচে থাকার জন্য সেগুলো হয়নি, আর সেখানে আমাদের মডার্ন হিউম্যানস তৈরি হতে লেগেছে। এটা এখন আপাতত মডার্ন মলিকুলার অ্যানালিসিস ইজ সেইং দিস। আচ্ছা, এবারে দেখো investigations of single nucleotide polymorphism studied how many genes of Neanderthals have retained ancestral chimpanzee allele. নিয়ান্ডারথালের মধ্যে অ্যানসেস্ট্রাল চিম্পাঞ্জি অ্যালিলিও আমরা দেখতে পাচ্ছি, কম্পেয়ার টু ডিরাইভড অর নোভেল অ্যালিলিস এট সাইটস ওয়্যার হিউম্যানস ক্যারি স্মল নিউক্লিওটাইড পলিমরফিজম। বোঝা গেল এটা, এটাও তাহলে স্টাডি করা গেছে। Neanderthal sample had 30% derived alleles of all SNP studied. This high level of derived alleles is incompatible with single split speciation model and may suggest gene flow between modern humans and Neanderthals. বুঝতে পেরেছো কেন বলা হচ্ছে যে তাদের মধ্যে জিন ফ্লো ছিল? কারণ 30% এতটা হাই লেভেল অফ নিউক্লিওটাইড স্মল নিউক্লিওটাইড পলিমরফিজম হতে পারে না যদি কিনা সে একা সিম্পাঞ্জি থেকে মানে একটা কমন অ্যানসেস্টার থেকে ফেটে বেরিয়ে 3টে ব্রাঞ্চ হয়েছে। 3টে ব্রাঞ্চ যদি ওইভাবে আলাদা আলাদা করে হতো তাহলে এতটা মানে ডিরাইভড অ্যালিলিজ হতো না। ডিরাইভড অ্যালিলিজ মানে বুঝতে পারছো তো, কারো কাছ থেকে পেয়েছে ওই অ্যালিলি গুলো, সেই জন্য মডার্ন হিউম্যানস আর নেন্ডারথালের মধ্যে জিন ফ্লো ছিল, সেটাই সাজেস্ট করছে। This suggests despite plausible interbreeding, mitochondrial of Neanderthals differ from modern man. কারণ ও কিছু অ্যানসেস্ট্রাল চিম্পাঞ্জি অ্যালিলি রেখেছে, আর কিছু ডিরাইভড এন্ড নোবেল অ্যালিলিস আছে যেখানে হিউম্যানসদের কিন্তু পলিমরফিজম হয়েছে। তার মানে 30% মিলটা যেটা পাচ্ছি তাতে বোঝা যায় যে হিউম্যানসদের সঙ্গে তাদের একটা জিন ফ্লো ছিল,
এবং সেই জিন ফ্লোটাই ওই জন্য হেল্প করেছে নিয়ান্ডারথাল ম্যান আর মডার্ন ম্যানের কিছু সিমিলারিটি আনতে এবং কিছু চেঞ্জ হতে ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। সুতরাং রিলেশনশিপ ইজ দেয়ার ইন বিটুইন নিয়ান্ডারথাল ম্যান অ্যান্ড মডার্ন ম্যান। আর কি আর দেখতে পাচ্ছি, নিয়ান্ডারথাল জিনোম ইন দ্য প্রেজেন্ট ডে হিউম্যান জিনোমে দেখা যাচ্ছে না। দিস অবজারভেশন ইজ কম্প্যাটিবল উইথ দ্য হাইপোথিসিস অফ ইউনিডিরেকশনাল জিন ফ্লো ফ্রম মডার্ন হিউম্যান মেলস টু নিয়ান্ডারথালস অনলি। বোঝা গেল নিয়ান্ডারথাল থেকে কিন্তু মডার্ন হিউম্যান কোনো জিন নেয়নি, সো ইউনিডিরেকশনাল জিন ফ্লো। অ্যান্ড অলসো রিসার্চার্স কনক্লুডেড that lineages started to diverge gradually about 7,60,000 years ago, but actual split occurred only from the common ancestor 3,70,000 years ago. মানে এগুলো তোমাদের টাইম ফ্রেমটা বলেছে আর কি, যে মোটামুটি একদম পিন পয়েন্ট করা যাচ্ছে বাই মলিকুলার অ্যানালিসিস। আর মডার্ন হিউম্যানস এসেছে 1,95,000 ago from the common ancestor। আর আমাদের তো মোজাইক এভলিউশন আছে, সেটা তোমরা জানো। মোজাইক এভলিউশন, exception is evolution of brain. Natural selection has occurred in man, exception is evolution of brain. Positive natural selection has been observed in human lineage in various functional classes of genes. Positive natural selection না হলে আমরা এখনো সাস্টেন করতাম না। Recent studies indicate positive selection is going on in genes regulating development of immune response, reproduction and sensory perception। আমি আমাদের বললাম এভলিউশন তো কন্টিনিউয়াস প্রসেস এখনো হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে সায়েন্টিস্টরা ভাবছেন ইমিউন রেসপন্সে হচ্ছে, রিপ্রোডাকশনে হচ্ছে, সেন্সারি পারসেপশনে হচ্ছে, ঠিক আছে। আর 76% অফ হিউম্যান জিনোম অ্যানালিসিস কি দেখাচ্ছে, 43% of human genome is occupied by different classes of interspersed repetitive element। বুঝতে পেরেছো? হিউম্যান জিনোমের 43% কোথায় আছে? ইন্টারস্পাস রিপিটেটিভ এলিমেন্ট, মানে যেই জিন এলিমেন্ট গুলো বারবার রিপিট করে। and more than 50% of human genome would have come from insertions of repetitive elements। বোঝা গেছে? in repetitive element বারবার ইনসার্ট হতে হতে 50% of human genome may have come। ঠিক আছে। আর মোজাইক এভলিউশন মানে আমাদের তো বললামই, এই যে সবগুলো পরপর পরপর এসেছে ইউনিক ক্যারেক্টার্স যেগুলো আমাদের, সেগুলো মোজাইক এভলিউশনের মধ্যে আসছে। আর হিউম্যান ভেরিয়েশন মোজাইক এভলিউশনের জন্য কি কি হয়েছে, flattened face from long drawn out face, recessed chin gives way to projection due to backward shift of tooth rows, nose আমাদের কিরকম ভীষণ গরম জায়গাতে লেস প্রোট্রুডিং অফ ফ্ল্যাট ব্রড নোজ, আর কোল্ড ওয়েদারে নেসাল চেম্বারকে কম্পেনসেট করতে হবে, তাই জন্য হাইট অফ নোজ হ্যাজ ইনক্রিজড। নোজ প্রজেকশন হেল্পস ইন লার্জ ওয়ার্ম এয়ার চেম্বার। বডি টাইপসও তাই, তোমরা জানো এগুলো কিছু রুল আছে। কোল্ড ক্লাইমেটে অ্যালেন্স রুলে রিডিউসড এক্সপোজ সারফেস এরিয়া টু প্রিভেন্ট হিট লস। আর বার্গম্যানস রুল হচ্ছে হেফটি বডিজ উইথ রেসপেক্ট টু ম্যামালস ইন ওয়ার্ম ক্লাইমেট। সেরকমই হয়েছে, তোমরা ভেবে দেখো, গরম জায়গায় বিশাল বড় সড়ো চেহারা, খুব ঠান্ডা জায়গায় ছোটখাটো চেহারা। স্কিন কালারও চেঞ্জ হয়েছে, লাইটার স্কিন হয়েছে কোল্ড ক্লাইমেটে, ওয়ার্ম ক্লাইমেটে ডার্কার স্কিন হয়েছে। আর লোসাই কি কি ইউজড হয়েছে, মোজাইক হ্যাপ্লোটাইপ ব্লকস। Rough calculation reveals that each individual carries 30% of entire haplotype variation of human gene pool। এগুলো তোমার কি কি গুলোতে ইউজ করা হয়েছে সেটা আমি একটুখানি দিয়ে দিয়েছি, যে সাইটোক্রোম সি, সেরাম অ্যালবুমিন, এগুলো সব আমাদের স্টাডি করতে হেল্প করেছে। মাইটোকন্ড্রিয়াল ডি লুপ, ওয়াই ক্রোমোসোম, ওই যে তুমি যখন বলছিলে না এই যে মাইটোকন্ড্রিয়াল ডি লুপটা মানে একটা হেল্প করেছে আমার এই সময়টা। ওই যে তোমার বললে কোনখানটা ম্যাডাম হতে পারে হাইপার, মানে যেখানটা বারবার হাইপার ভেরিয়েবল রিজনস, এটা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি। এটা এখানে লাস্ট স্লাইডে বুঝতেই পারছো, আন্ডারস্ট্যান্ডিং দ্য জেনেটিক বেসিস অফ ফিজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ট্রেটস দ্যাট ডিস্টিংগুইশ হিউম্যান বিংস ফ্রম আদার প্রাইমেটস অ্যান্ড ইচ আদার প্রেজেন্টস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিউচার চ্যালেঞ্জেস অফ সায়েন্স। কারণ শুধু তো ফিজিক্যাল কি ইভলভ করেছে, শুধু তো স্টাডি করে আমাদের মানে পারপাস সলভ হবে না। হিউম্যান স্টাডি মানে একটা সাংঘাতিক রকমের বিশাল বৃহৎ ব্যাপার। বিহেভিয়ারাল ট্রেটস, তাদের অ্যাডাপ্টেশন, বুঝতেই পারছো যে মানে একটা রুমে 10 জন লোক বসে থাকলে তার 10 জন বিহেভিয়ারাল, তাদের 10 রকম বিহেভিয়ার দেখতে পারবো। হ্যাঁ, তাই জন্য এখন এইটা একটা বিশাল বিশাল মানে ইন্টারেস্টিং এবং মানে কি বলবো অনেক বেশি পসিবিলিটিস নিয়ে রিসার্চের জায়গা। যারা তোমরা এখন 6th সেমে আছো, পরে রিসার্চে যেতে চাইছো, ইউ ক্যান টেক দিস আপ অ্যাজ ইউর ফিউচার রিসার্চ ইন্টারেস্ট। এবং একটু ভীষণ ইন্টারেস্টিংও, বিহেভিয়ারাল সায়েন্স, কগনিটিভ সায়েন্স,
যেগুলো কিনা এই এখন এই হিউম্যান এভলিউশনকে নিয়ে তারপর মডার্ন এখনকার পার্সপেক্টিভ নিয়ে রিসার্চটা চাল করছে আর কি, মানে করার জায়গা রয়েছে। আচ্ছা, যদি কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, মানে আমার লেকচার এখানেই শেষ হলো, এবার তোমাদের ডাউট থাকলে জিজ্ঞেস করতে